আবার চলে আসলাম। আজকে আমরা পড়ব হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। ধীরে ধীরে আমাদের ওয়ান শটের ক্লাসগুলো হচ্ছে একদম শেষের দিকে চলে এসেছে। আমরা আজকের যে চ্যাপ্টার এটা হচ্ছে চুম্বকের সেকেন্ড পার্ট বলা যায়, কারণ চুম্বকের ফার্স্ট পার্ট যেটা সেটা হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার ছিল সেকেন্ড পেপারে, এটা হচ্ছে সেকেন্ড পেপার 5 নাম্বার চ্যাপ্টার। 4 নাম্বারের সাথে একটু রিলেটেড বলা যায়। 4 নাম্বার যেমন ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাও কিন্তু সেম ভাবেই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আমরা আজকে চেষ্টা করব যে বিগত বছরগুলোতে এইচএসসিতে বোর্ডে কোন কোন টপিকে এই চ্যাপ্টার দিয়ে প্রশ্ন আসছে। এই চ্যাপ্টার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কিন্তু এটাকে কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, এটাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখবো যে কোথায় কোথায় কোন কোন বোর্ডে কি কি এমসিকিউ আসছে সেগুলো আমরা হচ্ছে সলভ করব। তো আজকে ক্লাসটা যেহেতু ওয়ান শট ক্লাস, এই ক্লাসে আমরা এমসিকিউ সিকিউ দুইটাই ফুলফিল বোর্ড অনুযায়ী সলভ করবো, তোমাদেরকে সাজেশন দিব আর কিভাবে সামনে পরীক্ষা ভালো করতে হয় সেগুলো বলবো, কারণ তোমাদের পরীক্ষা একদম কাছে চলে আসছে। আর এখন পড়ায় অনেক বেশি মনোযোগী হতে হবে, খাতা কলম আর অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, কারণ আমি আজকে তোমাদেরকে যেহেতু কমেন্ট আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে বলবো যে মানে জিজ্ঞেস করব যে কোনটার অ্যান্সার কি কি। আমি তো নিজে করবোই, তোমাদের ওই করব, কারণ সবসময় যদি আমি একা করতে থাকি তাহলে কিন্তু তোমাদের মাথা আসলে কাজ করবে না। তো তোমাদের একটু রেসপন্স করতে হবে, যেহেতু এটা ভার্চুয়াল ডিরেক্ট ইন্টারাকশন হচ্ছে না, তো তোমাদের কমেন্ট হচ্ছে আমাদের মেইন সোর্স তোমাদের রেসপন্সটা বোঝার জন্য। তাই কোনো ভয়ের কোনো সংকোচ না নিয়ে একদম ঠিকঠাকভাবে রেসপন্স করার ট্রাই করবা। আমরা ক্লাসটা শুরু করি ধীরে ধীরে, ঠিক আছে? তাহলে আর আর বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডের সাথে ফেসবুকে ইউটিউবে এটা শেয়ার করে দাও, যেন বেশি বেশি মানুষের কাছে যায় আর সবাই উপকৃত হতে পারে এটা দ্বারা। আমাদের ক্লাসটা স্টার্ট করি। ওকে, তড়িৎ চৌম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। আমরা আগে বিগত বছরসমূহে আসা প্রশ্নের যে পরিসংখ্যানগুলো আছে ওটা একটু আমরা বিবেচনা করি, ওটা একটু আলোচনা করি, একটু দেখি। আমরা যদি দেখি টপিক, প্রথম টপিক, এখানে টপিকগুলো লেখা আছে তাড়িৎ চুম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ। হ্যাঁ, এখানে হচ্ছে টপিকগুলো লেখা, ট্রান্সফরমার সম্পর্কিত লেখা আছে, দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ লেখা আছে। এখন এখানে বোর্ড ওয়াইজ কোন কোন সালে কিভাবে প্রশ্ন আছে সেটা আমাদের দেখানো হয়েছে। এরপরে আমরা একদম টপিক ওয়াইজ আগাবো, প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা সৃজনশীলগুলো সলভ করবো, এমসিকিউ সলভ করবো, যেগুলো আমরা বিগত ক্লাসগুলোতে করে এসেছি। কারো যদি কোথাও বুঝতে বা ক্লাসটা শুনতে অসুবিধা হয় একটুখানি কমেন্টে লিখে দিবা, তাহলে আমার জন্য ইন্টারেক্ট করা ইজি হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা আসি, যদি দেখি যে এটা কিন্তু শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারটা ছিল না। শর্ট সিলেবাসে না থাকলেও তোমার এবার ফুল সিলেবাসের ক্যান্ডিডেট, তো এমন ভাবলে হবে না যে শর্ট সিলেবাসে ছিল না তার মানে লেস ইম্পর্টেন্ট। আমি কিন্তু আগেই বলছি এটা কিন্তু লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার না। আমরা দেখবো 19 সালে আমাদের লাস্ট মনে হয় ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল, তার আগে কিন্তু সিরিয়াল বাই দেখতে যদি পারি তাহলে আমরা একটু দেখি যে 15, 16, 17, 18, 19 প্রত্যেক ইয়ারে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে কিন্তু। প্রত্যেক ইয়ারে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, তার মানে এবারও এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আর এই যেহেতু চ্যাপ্টারটা ইজি, এই চ্যাপ্টারটার ম্যাথগুলো ছোট ছোট হয়, বেশি ওরকম কোনো প্যাচ নাই, তা আমরা চেষ্টা করবো এটা দিয়ে অ্যান্সার করার, ঠিক আছে? তো চলো আমরা দেখি, যেখানে মেইনলি চ্যাপ্টারটাকে 3টা টপিকে ভাগ করছে। একটা হচ্ছে আবেশ, একটা হচ্ছে ট্রান্সফরমার, আর একটা হচ্ছে ইকুয়েশন, মানে হচ্ছে দিক পরিবর্তী যে তড়িৎ প্রবাহ আছে, আই ই ইএমএফ, এগুলো রিলেটেড যে টপিকগুলো। ওকে, আমরা এখন নেক্সটে আসি। দেখো, টপিক 1 হচ্ছে তাড়িৎ চুম্বকীয় আবেশ। এই আবেশ টপিকটা আবার বিভিন্নভাবে প্রশ্ন আসে, যেমন দেখো এখানে আমি ভেঙে ভেঙে লিখে দিচ্ছি সামনে, যেগুলো আমরা করবো যে 1-এর গ, 2-এর ঘ, 4-এর গ, এগুলো হচ্ছে যে এইটা হচ্ছে মেইন থিম টপিক, আর এগুলো হচ্ছে ওইটার আন্ডারে এখান থেকে প্রশ্ন আসছে সাব টপিকের মতো, ঠিক আছে? যেমন তাড়িৎ চুম্বকীয় আবেশ, এটা দিয়ে প্রশ্ন আসছে কি, তড়িৎ প্রবাহ বের করতে বলছে, আবিষ্ট তড়িৎচালক শক্তি বা বল বের করতে বলছে, আবিষ্ট তড়িৎচালক শক্তির গড় মান বের করতে বলছে, পরিবর্তী তড়িৎচালক বলের বা শক্তির সমীকরণ আছে, স্বকীয় আবেশ গুণাঙ্ক আছে, ফ্লাক্স আছে, পর্যায়কাল, প্রকৃতি, কার্যকর ক্ষমতা, মানে এই প্রত্যেকটা টপিকই তাড়িৎ চুম্বকীয় আবেশের আন্ডারে। হ্যাঁ, তো আমরা যখন আবেশ করব তখন হচ্ছে এই প্রত্যেকটা টপিকে আমাদের কভার হয়ে যাবে। তো টপিকগুলো কিভাবে করে ইলাবোরেট করে এক্সপ্লেন করে ভাগ করে দেয়া আছে, যেন প্রত্যেকটা প্রশ্ন যখন তুমি করবা টপিকগুলো যেন আগে দিয়ে মাথায় থাকে যে না আমি সামনে এই টপিকগুলা দেখে আসছি, এখন আমরা এটা নিয়ে ইন ডেপথে যাব আর ম্যাথ করব, ঠিক আছে? ওকে, আমরা তাহলে শুরু করি। আচ্ছা আচ্ছা, এখানে এইচএসসি নতুন ক্যান্ডিডেটরাও আছে, পুরনোরাও আছে,
সবার জন্যই ক্লাসটা ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি এইচএসসির ক্লাস তো তো সেক্ষেত্রে আমরা সবাই ক্লাসে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি, সবার জন্যই ক্লাসটা ফ্রুটফুল হবে ইনশাল্লাহ। আচ্ছা আমরা একটু দেখি এখানে কি আছে। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিতে বলছে চিত্র থেকে 6.8 মাইক্রোসেকেন্ড পর তড়িৎ প্রবাহের মান বের করো। আগেই বলছি যে ফিজিক্সের ক্ষেত্রে তোমরা একটা রুলস ফলো করবা, যে আমরা ফিজিক্স ভয় পাই বা পারি না কেন, এই রিজন হচ্ছে আমরা সূত্রগুলো আইদার ভুলে গেছি আমাদের, বা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার না, বা প্রশ্ন দেখে আমি ফার্স্টেই মানে বুঝতেই পারি না আমি কোন সূত্র ইউজ করবো, কারণ আমরা তো সূত্র ভুলে গেছি। আর সূত্র যখন ভুলে যাই তখন তো আমাদের পরীক্ষায় মনে হবে যে না এটা জানি কোথায় দেখছি, চেনা চেনা লাগে, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মাথায় আসবে না। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে যে যা যা ডাটা দেয়া আছে গিভেন, সেগুলো আমি একটু আগে সাইড লিখে নিব। যেমন এখানে লিখি প্রবাহের শীর্ষমান, হ্যাঁ প্রবাহের শীর্ষমান দেখি আই নট ইকুয়ালস টু 2, এটা বড় একটু মোটা হয়, আই নট ইকুয়ালস টু 2 দেয়া আছে। আর কি দেয়া আছে খেয়াল করলে দেখবো, টাইম দেয়া আছে, টাইম টি 6.8 মাইক্রোসেকেন্ড, মানে মাইক্রো মানে 10⁻⁻6 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা পর্যায়কালের টি কত দেয়া আছে, পর্যায়কালের টি একটা পূর্ণ এখান থেকে এরকম, তাহলে এইটা থেকে যদি আমরা এটা বাদ দেই তাহলে টি পেয়ে যাব 1.2 মাইনাস 0.2 মানে 1 সেকেন্ড, ঠিক আছে। ওকে এই কয়টা ডাটা দেয়া আছে, আর কিছু কি দেয়া আছে? আর দেন এখন জিজ্ঞেস করতে হচ্ছে তড়িৎ প্রবাহের মান বের করো। তাহলে আমরা জেনারেল ইকুয়েশনটা কি জানি, আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি, তাই না? আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি, ঠিক আছে। তোমরা একটু রেসপন্স করবে ভাইরা, যারা ক্লাসে আসো একটুখানি রেসপন্স করার ট্রাই করবা, রেসপন্স করলে ক্লাসটা ফ্রুটফুল হবে, তোমাদের জন্য ভালো হবে, ক্লাসে একটু রেসপন্স করবা। আচ্ছা এখন বের করতে বলছে তড়িৎ প্রবাহের মান বের করো, তাহলে আমি সূত্র লিখে দিলাম, এখন আমি জাস্ট মানগুলো বসাই। এটাকে কি লেখা যায়, আই নট সাইন ওমেগাকে কি লেখা যায় 2π/t, 2π/t, ঠিক আছে। আর ইনটু ছোট হাতের টি। এখন আমি ডাটাগুলো বসাই এখানে। আই নটের মান কত দেওয়া ছিল, 2 সাইন 2π/t দেওয়া আছে না, মানে 2π, টি এর মান কত 1, ইন্টু ছোট হাতের টি এর মান কত, এটা 6.8 ইন্টু 10⁻⁻6, ঠিক আছে। আমরা এটাকে এখন ক্যালকুলেশন করি, দেখি কত আসে। এটা ব্র্যাকেটে হবে, এই যে সাইন ওমেগা টি না, ঠিক আছে। তাহলে আমরা একটু ক্যালকুলেট করি ক্যালকুলেটরে, দেখি কত আসে। তোমরা একটু রেসপন্স করো আর ফ্রেন্ডদের মাঝে একটুখানি শেয়ার করে দাও, এটা রেসপন্স করো, আমি একটু ক্যালকুলেটর দেখি কত আসে এটা। আচ্ছা মাইনাসে অ্যান্সার আসে মনে হয় না, মাইনাসে অ্যান্সার আসে, ওকে -1 আচ্ছা ঠিক আছে, এটা আসে হচ্ছে -1.902, খেয়াল করে দেখো তো মিলছে কিনা, -1.902 এত অ্যাম্পিয়ার, ঠিক আছে। নেগেটিভ কিন্তু হতে পারে, ওকে, -1.902 অ্যাম্পিয়ার। দেখে নাও বোর্ডটা, প্রথম আমাদের ম্যাথটা এখানেই সলভ হলো, আমরা হচ্ছে নেক্সট এসি। ওকে হয়েছে, নেক্সট দেখো কি লেখা, পদার্থবিদ্যা গবেষণাগারে তোমার শিক্ষক তড়িৎ চুম্বকীয় আবেশ বোঝানোর জন্য 5 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে 3টি পরিবাহী কুণ্ডলী রাখলেন, যাদের প্রতিটির পাক সংখ্যা 500। এদের মধ্যে প্রথম কুণ্ডলীটি 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার, দ্বিতীয়টি 10 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার এবং তৃতীয়টি 45 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার। দ্বিতীয় এবং তৃতীয় কুণ্ডলীকে 0.5 সেকেন্ডে চৌম্বক ক্ষেত্র থেকে বের করে নেওয়া হলো। আচ্ছা দুইটা পার্টে দেয়া, প্রথমটা দেখি, প্রথমটা লিখছে প্রথম কুণ্ডলীতে জড়িত চুম্বক ফ্লাক্সের পরিমাণ কত। প্রথম কুণ্ডলীতে
জড়িত চুম্বক ফ্লাক্সের পরিমাণটা কত। তাহলে আমরা যা যা ডাটা দেয়া আছে ওটা আমি আগে লিখবো। কি লেখা আছে, বি এর ভ্যালু কত দেয়া, 5 টেসলা, 5 টেসলা, ঠিক আছে। ওকে, আর কি দেয়া আছে, পাক সংখ্যা, এন এর ভ্যালু কত দেয়া, 500 দেয়া, 500 দেয়া। আর কিছু দেয়া আছে, ক্ষেত্রফল এ, বৃত্তাকার না, মানে কি এ ইকুয়ালস টু পাই আর স্কয়ার, কত দেয়া আছে, পাই তো পাই, আর এমন দেয়া আছে, হ্যাঁ 5 সেন্টিমিটার, মানে 0.05 স্কয়ার, ইজ ইট। আবার ক্যালকুলেটর করো, দেখি কত আসে ক্যালকুলেটর করে। ওকে, আসছে হচ্ছে 7.854 ইন্টু 10⁻³ ঠিক আছে। এটা আমার কি গেল, এটা আমার এ গেল, তিনটা বের করলাম। এখন জিজ্ঞেস করছে প্রথম কুণ্ডলীতে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিমাণ কত, মানে তাহলে I equals to n a b cos theta, আমরা এটা জানি। n এর মান বসাই, n এর মান হচ্ছে 500, 500 এর মানটা কিন্তু এখান থেকে পেয়ে আসছি, ঠিক আছে। এ হচ্ছে এটা, ক্ষেত্রফল বের করলাম, কারণ কি বলা আছে, প্রথম কুণ্ডলী না, এটা কি বৃত্তাকার, বৃত্তর ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইন্টু, তাহলে ওকে 7.854 ইন্টু 10⁻³ 5 ইন্টু, আচ্ছা এবার একটা জিনিস দেখো, এবার দেখো কস, কস কি কিছু হবে বলো, কোন ডিগ্রি দেয়া আছে, কোন ডিগ্রি কি দেয়া আছে, রেসপন্স করতে হবে ভাই, আপনি একটু রেসপন্স করবা, কোন ডিগ্রি আমার দেয়া নেই, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে cos 0, cos 0 ভ্যালু 1। তাহলে এখন আবার ক্যালকুলেট করি কত আসে, আচ্ছা 19.6125, দেখো তো তোমাদের সাথে মিশে কিনা, তোমরা করতে থাকবা, হ্যাঁ ওয়েবার, ঠিক আছে 19.6125 ওয়েবার। প্রথমটা আমাদের এখানেই কমপ্লিট হয় যে প্রথম কুণ্ডলীতে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিমাণটা কত। দেখা হয়েছে, তুলে নাও বা ছবি নিয়ে নাও, আমরা হচ্ছে ঘ নাম্বারটা করবো এখন। ঠিক আছে, আমরা এখন ঘতে আসি, দেখো কি লিখছে, উপরোক্ত কুণ্ডলী তিনটিতে আবিষ্ট তড়িৎচালক বলের মান তুলনামূলক বিশ্লেষণ করো, মানে তিনটাতেই বলছে। এখন একটুখানি খেয়াল করে বোঝার চেষ্টা করো, এখানে ওই এদের থেকে কি লেখা, এদের মধ্যে প্রথম কুণ্ডলীটি 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তকার, দ্বিতীয়টি 10 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার এবং তৃতীয়টি 45 সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার। দ্বিতীয় ও তৃতীয় কুণ্ডলীকে এত সেকেন্ডে চৌম্বক ক্ষেত্র থেকে বের করে নেওয়া হলো, 2 আর 3 কে বের করে নিছে, খেয়াল করছো, মানে ওটা মুভেবল ছিল, নাড়াচাড়া করছে। এখন জিজ্ঞেস করছে উপরোক্ত কুণ্ডলী তিনটিতে আবিষ্ট তড়িৎচালক বলের তুলনামূলক বিশ্লেষণ করা, আচ্ছা এটা তো নান, হ্যাঁ তাহলে আমরা এটা একটু মুছি। ওকে, এখন প্রথমটাতে কি কোনো চেঞ্জ হবে, খেয়াল করে দেখো, প্রথমটা কিন্তু ফ্লাক্সের কোনো পরিবর্তন হয় নাই, প্রথমটার ক্ষেত্রে ফ্লাক্সের কোনো পরিবর্তন হয় নাই, দ্যাটস ওয়াই এখানে তড়িৎচালক বল উৎপন্ন হবে না, কারণ প্রথমটাতে ফ্লাক্সের কোনো পরিবর্তন হয় না, তাই কোনো তড়িৎচালক বল উৎপন্ন হবে না। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি দেখি, E2 লিখি, E2
আচ্ছা, ইটু লেখা যায় হচ্ছে এন, উপরে হচ্ছে এ বি, নিচে হচ্ছে ডিটি। আমরা এখন হচ্ছে ডাটাগুলা বসাবো। পাক সংখ্যা কত? 500 ইন্টু উপরে কি এ মানে কি ক্ষেত্রফল না, প্রথমটার ক্ষেত্রফল, দ্বিতীয়টার ক্ষেত্রফল কত দেয়? এর মান 10 সেন্টিমিটার স্কোয়ার। মানে কি, এখন দেখো সেন্টিমিটার স্কোয়ার আছে, খেয়াল করছো? সেন্টিমিটার স্কোয়ার বলছে, তার মানে 10 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে এর মান 10 ইন্টু 10⁻³ ইন্টু বি এর ভ্যালু কত? 5 টেসলা দেয়া ছিল, 5। ডিটি কত? এত সেকেন্ডে চৌম্বক ক্ষেত্র থেকে বের করে নেওয়া হলো 0.5। তাহলে আমরা এখন হচ্ছে ক্যালকুলেশন করি। দেখো ক্যালকুলেট করে কত আসে। ক্যালকুলেটর ইউজ করি আমরা আবার। তোমরা আমার সাথে সাথে করো। ওকে, কমেন্ট দেখতে পাচ্ছি, তোমরা একটু কমেন্টে রেসপন্স করো। আচ্ছা, এটা আসছে হচ্ছে 5 ভোল্ট। 5 ভোল্ট, ঠিক আছে। এটা গেল দ্বিতীয়টা। এখন তৃতীয়টার ক্ষেত্রে দেখি E3 ইকুয়ালস টু সেম ভাবে N এ বি ডিটি। তুমি এখানে A2 A3 লিখতে পারো। এটা A2 যদি হয়, এটা হচ্ছে A3 নিলে আবার অনেকে সেম ভেবে ফেলবে। তাহলে ডাটা বসাই, 500 ইন্টু, এটা দুইটার জন্যই তো 0.5 ইন্টু 5, উপরে কি ক্ষেত্রফল এটু কত দেওয়া ছিল? 45 cm স্কোয়ার, মানে 45 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে কি লেখা যায়? আচ্ছা ওয়েট, এখানে কি একটা ভুল হলো? সেন্টিমিটার স্কোয়ার ছিল না, সেন্টিমিটার স্কোয়ার ছিল। তাহলে এটা তো এটা হবে না, এটা হবে হচ্ছে 1 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার। এটা তো কত ছিল? এটা 10 সেন্টিমিটার স্কোয়ার ছিল, বুঝছো? এটা হবে, এটা একটু ঠিক করে নাও। 1 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার। ক্লিয়ার? এটা হবে না, এটা খেয়াল করে নি, এটা মুখে একটা বলছি, করে ফেলছি একটা। 1 ইন্টু 10⁻³ ইন্টু 5। তাহলে সেম টু সেম, এটা কি হবে? 45 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে কি 4.5 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার। মিলায় নাও, 4.5 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার। ঠিক আছে, একটা মিস্টেক হয়ে গেছিল, এখানে 10 দিছিলাম, এটা 1 হবে, এখানে 1 হবে। তাহলে এখানে হবে হচ্ছে 4.5 ইন্টু 10⁻³ ইন্টু 5 ডিভাইডেড বাই 0.5। ক্যালকুলেট করি আমরা, কত আসে? 500 ইন্টু 4.5 ইন্টু 10⁻³ ইন্টু 5 ডিভাইডেড বাই 22.5 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা একটা ডিফারেন্স পাচ্ছি। আমরা কি তাহলে ডিফারেন্স পাচ্ছি? হ্যাঁ, দেখি আমরা 5 ভোল্ট আর কি 22.5 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি যে কুণ্ডলী তিনটিতে আবিষ্ট তড়িৎচালক বলের মান তুলনামূলক বিশ্লেষণ করি। কি করব? প্রথমটা তো 0, পরেরটা 5, পরেরটা হচ্ছে আরো সবচেয়ে বেশি 22.5। এভাবে করে আমরা লিখবো যে E3 ইজ গ্রেটার দ্যান E2 ইজ গ্রেটার দ্যান E1। ঠিক আছে, এভাবে করে আমরা একটা ব্যাখ্যা দিয়ে দিব, আমাদের এটা হয়ে যাবে। এইটুকু ক্লিয়ার? আমরা সূত্র বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? টেক্সটে একটুখানি রেসপন্স করবো তোমরা। আমরা নেক্সট প্রশ্নে আসবো। ওকে, নেক্সট আমরা আসি, দেখি কি লিখলো। শিলার দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির একটি সমীকরণ লিখলো এভাবে, E ইকুয়ালস টু, আচ্ছা মেইন সমীকরণটা আমরা আগে লিখি, E ইকুয়ালস টু 6 sin 314
আচ্ছা, নাবিল বলল কার্যকর তড়িৎচালক শক্তির মান 6 ভোল্টের কম হবে। গত বছর তড়িৎচালক বলের পর্যায়কাল বের করো, মানে প্রথমটা শিলার। ওকে, এখন আমরা যে বেসিক যে ইকুয়েশনটা আছে সেটা আমি আগে লিখি, এখানে মিলাবো। তারপরে E ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, বা লেখা যায় ই নট সাইন 2 পাই এফ ইন্টু টি। ঠিক আছে, এখন কম্পেয়ার করো এইটা আর এটা কম্পেয়ার করো, তাহলে কি আসে? লেখা যায় না 2 পাই এফ ইকুয়ালস টু 314। তাহলে এখান থেকে কি পর্যায়কাল বের হবে, এফ বের হবে। আর আমরা কি জানি, এফ ইকুয়ালস টু কি 1 বাই টি, এটা তো আমরা জানি, তাই না? এফ ইকুয়ালস টু 1 বাই টি, তাহলে 2 পাই এফ ইকুয়ালস টু 314। তো এখান থেকে আমরা এফ এর মানটা বের করি আগে। তো এফ কি হবে 314 বাই 2 পাই ইকুয়ালস টু কি হবে? আচ্ছা 50 হার্টজ। ঠিক আছে, এটা যদি হয় 50 হার্টজ, তাহলে পর্যায়কাল কত হবে? t ইকুয়ালস টু 1 বাই এফ 1 বাই 50, শেষ। বা কি লেখা যায় 0.02 সেকেন্ড, 0.02 সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা আসি। দেখো কি লেখা, 100 সেন্টিমিটার স্কয়ার গড় ক্ষেত্রফল এবং 200 পাক সংখ্যা বিশিষ্ট একটি বদ্ধ কুণ্ডলীকে এত টেসলা মানের একটি সুষম চুম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে রাখা আছে। আচ্ছা, কুণ্ডলীটিকে এত সেকেন্ডে 180 ডিগ্রি ঘোরানো হলো। প্রথমটা কি জিজ্ঞেস করছে? কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির গড় মান বের করো। আচ্ছা, পরেরটা কি বলছে? কুণ্ডলীতে একই বেগে 360 ঘুরালে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের প্রকৃতি কিরূপ হবে। ঠিক আছে, আচ্ছা আগে আমরা বোঝার ট্রাই করি, যা যা ডাটা দেয়া আছে ওই ডাটাগুলোকে আমরা আগে লিখে রাখি। ওকে, ঠিক আছে। ওকে, আমরা কি জানি, জিজ্ঞেস করছে কি তড়িৎচালক শক্তির গড় মান বের করছে। ই নট ইকুয়ালস টু এন এ বি ইন্টু ওমেগা। আবার আমরা কি জানি, ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। সরি, ছোট হাতের টি হবে, ছোট হাতের টি। এখন থিটা কি দেয়া আছে প্রশ্নে? একটু দেখি। থিটা তো পাই, টি এর মান কত দেয় একটু খেয়াল করো। এই যে এত সেকেন্ডে, তাহলে কি হয় 0.1 রেডিয়ান পার সেকেন্ড। করো দেখি কত আসে, দেখি। আচ্ছা 31.4 রেড পার সেকেন্ড। ঠিক আছে, আমরা ওমেগাটা বের করলাম। এখন মানগুলো বসাই। এন এর মানটা কত দেয়া আছে? পাক সংখ্যা 200 ইন্টু এর ভ্যালু কি ক্ষেত্রফল, এর মান কত দেয়া আছে 100 সেন্টিমিটার স্কয়ার। এর আগে দেখো, যদি তুমি 100 ঠিকভাবে রাখতে চাইলে সেন্টিমিটার স্কয়ার জায়গায় লিখতে হবে 10⁻⁴। যেমন তখন আমি কি করছিলাম, 10 সেন্টিমিটার স্কয়ার, এর আগের ম্যাথে কি লিখছিলাম 10 ইন্টু, খেয়াল করে দেখো এইটা লিখছিলাম, এটা ভুল ছিল, এটা হবে হচ্ছে শুধু এতটুকু। আর এটাকে যদি সেম রাখো এটা হবে 10⁻⁴। ঠিক আছে, তাহলে 100 না, তো 100 ইন্টু 10⁻⁴। বি এর ভ্যালু কত দেয়া টেসলা? এটা দেয়া আছে 0.2
ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু ওমেগার মান কত দেয়া 31.4, এটা একটু বোঝা যাচ্ছে না, 31.4 দেয়া। ক্যালকুলেট করি আমরা, দেখি কত আসে। ঠিক আছে, আচ্ছা আমাদের আসছে হচ্ছে এদিকে লিখি, আচ্ছা না এখানে লিখি 1.256 ইন্টু আচ্ছা 10 টু দি পাওয়ার মাইনাস 3 ভোল্ট। ঠিক আছে, এটা কিন্তু শেষ হয় না, এখনো বাকি আছে। জিজ্ঞেস করছে হচ্ছে শক্তির গড় মান বের করতে বলছে, ক্লিয়ার? এখন আমরা গড় মানটা বের করব যে ই অ্যাভারেজ ইকুয়ালস টু 0.637 ইন্টু ই নট। এখন আমি ই নটের যে ভ্যালুটা বের করছি ওটার সাথে 0.637 গুণ দিয়ে দিলে আমার হয়ে যাবে। তাহলে 0.637 ইন্টু ই নটের ভ্যালুটা 1.256 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, ক্লিয়ার? এখন আবার ক্যালকুলেটর বসাও, কত আসে দেখি ক্যালকুলেটরে। আচ্ছা 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ভোল্ট। দেখো তো বুঝছো কিনা। তাহলে কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তির গড় মান হচ্ছে ই অ্যাভারেজ 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ভোল্ট। বুঝছো তোমরা? ইউটিউবে যারা আছো একটু পড়ার দিকে ফোকাস করো, অন্য টপিকে আমরা কথা না বলি, আমরা একটু পড়ার দিকে ফোকাস রাখি। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড প্রশ্ন কি বলছে, কুণ্ডলীকে একই বেগে, খেয়াল করে নোটিস করো, একই বেগে 360 ডিগ্রি ঘুরালে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের প্রকৃতি কেমন হবে? বিদ্যুৎ প্রবাহের প্রকৃতি কেমন হবে, হ্যাঁ, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা মুছে আগে, এটা একটু দেখে নাও, তারপর আমি মুছে দিব। হয়েছে? এটা আমরা মুছি এখন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা জানি ই ইকুয়ালস টু, খেয়াল করে বুঝো যে ইকুয়েশনগুলো লিখছি না এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ, সাইন ওমেগা টি। ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি। এখন এটাকে আমি আবার লিখতে পারি যে কুণ্ডলীটাকে যদি আমরা কুণ্ডলীটাকে আমরা কোনো বহিস্থ রোধ বা আর এর সাথে যুক্ত করি, কুণ্ডলীকে যদি আমরা কোনো বহিস্থ রোধ বা আর এর সাথে যুক্ত করি তাহলে কি চেঞ্জ হবে? তাহলে আমরা কি জানি, ভি ইকুয়ালস টু কি আই আর না? জানি তো, মনে আছে? বা আই মানে কি, আই ইকুয়ালস টু ভি বাই আর। এখন এইটাই হবে, ভি ভোল্টেজ, ই ভোল্টেজ। তাহলে যেহেতু এটাকে একটা এই কুণ্ডলীকে বাইরের বহিস্থ কোনো একটা রোধের সাথে সংযুক্ত করা হবে, তাহলে এখানে ই নটের জায়গায় আমরা কি লিখতে পারবো? ই নটের জায়গায় কিছু লিখবো নাকি সরাসরি আইয়েরটা লিখি? সরাসরি আমরা আইয়েরটা লিখি। আমরা আইয়েরটা সূত্র কি জানি, আই ইকুয়ালস টু, এটা এখান থেকে কিভাবে লেখা যায় দেখো, ই নট দিয়ে লিখবো ই নট বাই আর যদি বহিস্থ কোনো রোধের সাথে যুক্ত করে, সাইন ওমেগা টি। বুঝছো? এখন আই যদি হয় ভি বাই আর, তাহলে ই নট বাই আর কে কি লেখা যায়, আই নট। এখান থেকে এভাবে করে আসছে, আই নট সাইন ওমেগা টি। তোমরা কি বুঝছো যে কিভাবে আসছে এটা, এই সম্পর্কটা কিভাবে আসছে? বুঝতে পারছো? আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি।
আচ্ছা, এখন প্রশ্নে কি বলছে, কুণ্ডলীকে একই বেগে 360 ডিগ্রি যদি ঘোরানো হয় তাহলে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের প্রকৃতিটা কেমন হবে, এইটা ব্যাখ্যা করতে বলছে গাণিতিক ভাবে। এখন অবশ্যই এখানে একটা ডিগ্রি খেলা আছে, তো আমরা এখন ডিগ্রি চেঞ্জ করে করে দেখব, ঠিক আছে? একটু দেখি, তাহলে এখান থেকে কি লেখা যায়, আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি। এখন আমরা কি জানি, থিটা কি ওমেগা টি না? থিটা মানে কি ওমেগা টি না? মনে করে দেখো, থিটা হচ্ছে গিয়ে ওমেগা টি। তাহলে কি লেখা যায়, আই ইকুয়ালস টু আই নট সাইন থিটা লেখা যায় না? আই ইকুয়ালস টু আই নট সাইন থিটা। কি করলাম, ওমেগা টি এর জায়গায় আমি থিটা বসায় দিলাম, আই ইকুয়ালস টু আই নট সাইন থিটা। আচ্ছা, এখন যখন থিটা 0 হবে, আমরা একটু ওই সাইডটা একটু মুছি, এর পাশে দিয়ে একটু লিখি, দেখো আমার সাথে সাথে তোলার চেষ্টা করবা। যখন থিটা ইকুয়ালস টু 0 হবে, বা হবে না লিখলেও হবে, মানে চলবে, থিটা ইকুয়ালস টু 0, তখন আই এর মান কত হবে? তখন আই কি হবে, থিটা 0 হলে আই কি টোটালটা 0 হয়ে যাবে না? 0। এভাবে করে আমরা চেঞ্জ করতে থাকবো। আবার থিটা যখন π/2 হবে, তোমরা বলো আই কি হবে? থিটা যখন π/2 হবে, তখন আই হবে হচ্ছে গিয়ে মানে sin 90 মানে 1, আই ইকুয়ালস টু আই নট হবে। ক্লিয়ার? আচ্ছা, থিটা যখন পাই হবে, তখন আই কি হবে? চিন্তা করো, থিটা পাই মানে কি, সাইন পাই, মানে আই এর মান হচ্ছে কি আবার সেই 0, কারণ আবার ঘুরে আগের জায়গায় চলে আসছে। বোঝার চেষ্টা করো, থিটা যখন আরেকটা কি হবে, 3/2 পাই বা 3π/2 হবে, তখন আই এর ভ্যালু কত হবে? হিসাব করো, যখন 3π/2 হবে, তখন আই এর ভ্যালু আবার আই নটের সমান হবে। দেখো, একটা সাইকেল ওয়াইজ কিন্তু চলতেছে। আরেকটা 360 বলছে না, এখন থিটা যখন 2π হবে, তখন আই কত হবে? তোমরা বলো, কমেন্টে বলো, তোমরা বলো। থিটা যখন 2π হবে, আই এর মান কত হবে? 0 হবে। দেখছো? তোমরা অন্য কোনো ব্যাপারে আমরা কথা না বলে আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের শর্ট সিলেবাসে ছিল না, বড় সিলেবাসে আছে, তাই অনেকেই হয়তো বা এটা একটুখানি কম পড়া হয়েছে। তাই তোমরা এখন একটুখানি ক্লাসে মনোযোগী হও। আমরা বোর্ড প্রশ্নগুলো একটুখানি রিভিউ করতেছি, একটু সলভ করা ট্রাই করতেছি, তোমাদের জন্য সুবিধা হবে। আমরা একটুখানি মনোযোগ দেই। আচ্ছা, তাহলে এখন এভাবে করে কি দেখো, ঘুরে ফিরে এইটাই আসে, 0 আই নট 0 আই নট 0। মানে আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহ মানে কিরকম হবে, এটা মানে সাইন লেখের ঠিক অনুরূপ হবে। মানে সাইন যে লেখটা আছে না, লেখচিত্রটা এই যে এরকম ভাবে, ঠিক আছে, এইটার একদম অনুরূপ হবে। তাহলে যদি বলছে যে একই বেগে 360 ডিগ্রি ঘোরালে বিদ্যুৎ প্রবাহের প্রকৃতি কেমন হবে, মানে প্রবাহটার দিক হবে হচ্ছে গিয়ে মানে পরিবর্তী প্রবাহের মতো, ঠিক আছে, এভাবে করে লিখে দিবা যে এটা তড়িৎ প্রবাহ সাইন কোণের অনুরূপ হবে, আর বিদ্যুৎ প্রবাহের দিক হবে হচ্ছে পরিবর্তী প্রবাহের ন্যায়। বিদ্যুৎ প্রবাহের দিক হবে পরিবর্তী প্রবাহের ন্যায়, পরিবর্তী প্রবাহের ন্যায়, ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের দুইটা এখানেই শেষ হলো। দেখো কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা, তারপর আমরা নেক্সটে আগাবো। বুঝতে পারছি? ক্লিয়ার? নেক্সট প্রশ্নে আমরা আসি। কি লেখা, একটি এসি উৎসের বিস্তার 220 ভোল্ট এবং কম্পাঙ্ক 50 হার্টজ, এর সাথে 1000 ওম এর একটি বৈদ্যুতিক রুম হিটার সংযুক্ত করা হলো। পরবর্তীতে ওই হিটারকে
220 ভোল্টের ডিসি উৎসের সাথে সংযুক্ত করা হলো, মানে যুক্ত করা হলো। ঠিক আছে, প্রথমে এসির সাথে, পরে হচ্ছে ডিসির সাথে। উদ্দীপকের পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণটা বের করো। খেয়াল করে দেখো, ওরা কিন্তু সমীকরণ জানতে চাইছে। আচ্ছা, বিস্তার দেয়া আছে, কম্পাঙ্ক দেয়া আছে। আমরা কি জানি? ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ। তাহলে এখানে কম্পাঙ্ক দেয়া আছে 2 পাই 50, মানে 100 পাই। ঠিক আছে, এটুকু আমরা পেলাম, 100 পাই। ওমেগার একক রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, আমরা কি জানি? E ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি। E ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি। তাহলে এখন বিস্তার দেয়া আছে হচ্ছে 220 ভোল্ট, তাই না? বিস্তার, তাহলে কি দেয়া আছে? বিস্তার। তার মানে এখানে তো ই নটের ভ্যালু দেয়া আছে অলরেডি, 220 সাইন ওমেগার ভ্যালু কিন্তু আমরা পেলাম 100 পাই। 100 পাই ইন্টু টি। দেখছো, ইজি একটা ম্যাথ, কত ছোট একটা ম্যাথ দিছে। এটা কিন্তু এমসিকিউতে এরকম ম্যাথ আসে, এই জন্য আমরা সৃজনশীলটা একটুখানি আগে করতেছি, কারণ এমসিকিউতে আমরা সলভ করতে গেলে আমাদের যেন টাইমটা কম লাগে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে আমাদের গ হচ্ছে এখানে শেষ। গতে আসি। গতে কি বলছে? কোন সংযোগে রুম হিটারটি বেশি কার্যকর? গাণিতিক বিশ্লেষণ সহ তোমরা তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। একটা জিনিস দেখো যে প্রথমে এসি, তারপর ডিসির সাথে সংযুক্ত করা হয়েছে। এই ধরনের ম্যাথ কিন্তু আমরা এমসিকিউতেও কিন্তু করে আসছি, বা এমনকি অ্যাডমিশনে কিন্তু এই ধরনের ম্যাথ কিন্তু বেশ ভালো আসে। তোমাদের যারা ফিউচার, তোমার তো সবাই হচ্ছে ফিউচার অ্যাডমিশন ক্যান্ডিডেট, এগুলো কিন্তু সব ক্ষেত্রে বেশি আসে। যে এসিতে এরকম কেন, ডিসিতে এরকম কেন, পার্থক্য কি বা চেঞ্জটা কেন হয়, এগুলো কিন্তু ব্যাখ্যামূলক আসতে পারে, ম্যাথমেটিক্যালও আসতে পারে। ওরকম প্যাটার্নে এখানে একটা আছে, আমরা একটু ওখানে দেখি আরো। এটা তো হয়েছে, তাহলে এটা একটু মুছি। ওকে, প্রথমে এসি এর ক্ষেত্রে বের করি। এসি উৎসের এসি উৎসের ক্ষেত্রে, আচ্ছা দাগের দরকার নেই। ওকে, কার্যকরী ভোল্টেজ, কার্যকরী ভোল্টেজ কার্যকারী ভোল্টেজ, হ্যাঁ কি হবে কার্যকারী ভোল্টেজ? ইআরএমএস। ইআরএমএস। এখন তোমরা বলো ইআরএমএস এর সূত্রটা কি ছিল? ইআরএমএস ইকুয়ালস টু, মনে আছে? ই বাই রুট টু না ই নট বাই রুট টু? ই নট বাই রুট টু। ইআরএমএস ইকুয়ালস টু ই নট বাই রুট টু। এখন গতে আমরা কিন্তু ইউজ করছিলাম, ই নটের ভ্যালু দেয়া ছিল 220, তাহলে ইআরএমএস হচ্ছে 220 বাই রুট টু। ক্যালকুলেট করো কত আসে দেখি। 155.56 ভোল্ট। ক্লিয়ার? এটা কিসে আসছিল আমার? এসি এর ক্ষেত্রে। বাট এসি এর ক্ষেত্রে কি এইটুকু জানতে চাইছে কোন হিটারটা বেশি কার্যকর? তার মানে কি আমাকে কি বের করতে হবে? ক্ষমতা বের করতে হবে। ঠিক আছে, আমাকে বের করতে হবে কি? ক্ষমতা। তাহলে এসি কিন্তু, তাহলে আবার হেডিংস দেওয়ার দরকার নেই, যে এসি এর ক্ষেত্রে ক্ষমতা, এসি উৎসের ক্ষেত্রে একবার দিয়ে এখন আমি বের করলাম ইআরএমএস। এখন আমার বের করবো হচ্ছে পি। আমরা কি জানি? পি ইকুয়ালস টু কি? ভি স্কয়ার বাই আর পড়ছিলাম, মনে আছে? পি ইকুয়ালস টু কি? ভি স্কয়ার বাই আর। কিন্তু এখন ভি তো অ্যাকচুয়ালি এখানে তো ভি না, এখানে কি হবে? কি অবস্থা? আচ্ছা, ই আর এম এস স্কয়ার, তাহলে 155.56 এর হোল স্কয়ার। আর এর মান কত ছিল? 1000। দেখো প্রশ্ন দেয়া আছে 1000। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে অ্যান্সার বলো কি হবে। 24.2 ওয়াট। ঠিক আছে, এসি ভোল্টেজ আমাদের ক্লিয়ার। দেখো বোর্ড দেখো, এসি ক্লিয়ার। এখন আমরা ডিসি বের করব। তুলে নাও বা ছবি নিয়ে নাও। এখন ডিসি এর জন্য এটুকু আমরা মুছে দিই। এই ডাটাটা একটু মাথায় রাখবো। একটা হচ্ছে 24.2, এটা একটু মাথায় রাখবো আমরা।
ডিসি ডিসি উৎসের ক্ষেত্রে ক্ষমতা আছে, ধরো লিখবো হচ্ছে ডিসি উৎসের জন্য। আচ্ছা, ডিসি উৎসের জন্য কি হবে, ইকুয়ালস টু বি স্কয়ার বাই আর নর্মাল। এটা কিন্তু আগেরটার মতো ওরকম না, তাহলে 220 স্কয়ার বাই 1000 কত আসে, 220 এর করলে কত আসে, 48,400 না, নাকি 4 লাখ এরকম। তাহলে 3টা শূন্য কাটি, 484, 1 2 3, 48.4 ওয়াট। ঠিক আছে, ডিসির ক্ষেত্রেও তো আবার ওরকম নাই যে মানে ইআরএমএস ওইসব কিন্তু ডিসির ক্ষেত্রে নাই, এটা হচ্ছে সরাসরি আমাদের ইউজ হবে। তাহলে আমরা কি পার্থক্য দেখতে পাচ্ছি, এসি আর ডিসির ক্ষেত্রে এসিতে কত ছিল 24.2 ওয়াট, আর ডিসিতে কত পেলাম 48.4 ওয়াট। তার মানে বলা যায় যে ডিসি সংযোগে রুম হিটারটা কিন্তু বেশি কার্যকরী হবে। হ্যাঁ, কারণ এখানে আমাদের কি, এখানে আমাদের পি এর যে ভ্যালুটা সেটা ওইটার থেকে অলমোস্ট ডাবল, না না অলমোস্ট না, একদম অ্যাকচুয়ালি কিন্তু ডাবলই বলা যায়, তাই না। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো যে যেহেতু ডিসি উৎসের ক্ষেত্রে হিটারের ক্ষমতা বেশি, তাই ডিসি উৎসের সংযোগে হিটারটা বেশি কার্যকর, এবং এটুকু লিখে দিলেই আমাদের জন্য হবে। প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে লেখা থাকে, দেখো প্রশ্নের লেখা গাণিতিক বিশ্লেষণ সহ তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তাই তোমরা অনেকে ভাবো যে ম্যাথ করার পরেই আমার এই যে গোল করে যে অ্যান্সার লিখলাম 48.4 ওয়াট, এইটা পর্যন্ত আসলে কিন্তু ফুল মার্কস পাবা না, এটা তো তুমি পার্শিয়াল মার্কিংটা পাবা। তো তোমাদের মেইনলি টার্গেট থাকবে হচ্ছে ফুল মার্কস অবভিয়াসলি। তো তোমাদের লাস্টে কমেন্ট করতে হবে যে মানে ডিসিশন মেকটা করতে হবে যে গাণিতিক বিশ্লেষণ সহ তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও, এরকম তোমাকে ডিসিশন দিতে হবে। কিরকম, যেমন এখানে কোনটা বেশি কার্যকর, হ্যাঁ ডিসিটা বেশি কার্যকর কেন, কারণ এটা ভ্যালুটা বেশি, এরকম 1-2 লাইন হলেও তোমাদের লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা তোমাদের মার্ক কাটার একটা পসিবিলিটি থাকে। এটা ক্লিয়ার। আমরা নেক্সটে আসি। কি লেখা দেখো, সায়েন্স পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে একটি তার কুণ্ডলী নিয়ে পরীক্ষা করছে। সে 500 পাকের কুণ্ডলীতে 2.5 অ্যাম্পিয়ার প্রবাহ চালনা করে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন করে পেল এত ওয়েবার। সায়েম ধারণা করছে কুণ্ডলীতে 2 সেকেন্ড সময় পর্যন্ত তড়িৎ প্রবাহ চালিয়ে সে 8 ভোল্ট আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবে। ঠিক আছে, কুণ্ডলীটির স্বকীয় আবেশ গুণাঙ্ক বের করো। আচ্ছা, খেয়াল করে দেখো, স্বকীয় আবেশ গুণাঙ্ক আমরা কি জানি, স্বকীয় আবেশ গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা। আমরা কি জানি, phi equals to L I, L into I। ঠিক আছে, আর তো কিছু নাই। তাহলে এখানে কি এল বের করতে বলছে, তাহলে L equals to phi by I। ওকে, phi এর ভ্যালু কত ছিল, কত ছিল দেখি, সে 500 পাকের এত নিয়ে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তে 2 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে ফাইয়ের চৌম্বক ফ্লাক্সের ভ্যালু আলাদা করে বের করতে হবে, কারণ এখানে একটা ডাটা দেওয়া আছে 500 পাক, মানে 500 ইন্টু এই যে পরিবর্তনটা 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ওয়েবার। তো এটা দেখো কত আসে, 500 দুগুণে 1000, 1000 ওখান দিয়ে 2টা শূন্য চলে যাবে, তাহলে হচ্ছে 10 WB। ক্লিয়ার, কারণ 500টা পাক ছিল, 500 পাকের কুণ্ডলীতে পরিবর্তনটা কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ওয়েবার। তাহলে 5 ভ্যালু এখানে চেঞ্জ হয়েছে, তাহলে 5 ভ্যালু হচ্ছে এখানে 10, আর আই এর মান কত, এত প্রবাহ 2.5, তাহলে এল এর মান কত 4H, 4 হেনরি। এটা কিন্তু এমসিকিউ প্যাটার্ন, ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউ প্যাটার্ন। তো এইটাতে কিন্তু তোমাদের ক্যালকুলেটরের ভাবে দরকার পড়ে নাই, ক্যালকুলেটরের দরকার পড়ে নাই, এটা হচ্ছে এমসিকিউ প্যাটার্ন বলা যায়। নেক্সটে আসি আমরা, এটা ছোট ম্যাথ ছিল, দেখি টপিক 2 ট্রান্সফরমার, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। স্পেশালি এখানে দুইটা জিনিস আমরা একটু গোলায় ফেলি, স্টেপ আপ ট্রান্সফরমার আর স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমরা সূত্রটাতে একটা জায়গায় চেঞ্জ আছে, একটা জায়গায় পি উপরে, একটা জায়গায় এস উপরে। পি মানে প্রাইমারি, এস মানে সেকেন্ডারি।
তো এইসবের জন্য এই ম্যাথটা একদম অ্যাকচুয়ালি ইজি, কিন্তু এরকম আমরা অতিরিক্ত আবেগের ঠেলায় বা অতিরিক্ত উৎসাহে করি কি যে মাঝে মধ্যে সূত্র এলোমেলো করে ফেলি। তো সূত্র এলোমেলো করা যাবে না। আমরা তার আগে দেখি ট্রান্সফর্মার দিয়ে কি টাইপের প্রশ্ন আসছে। 5টা ধরন দেখতে পারতেছি। যেমন দেখি, টপিক হচ্ছে কুণ্ডলিতে কার্যকর প্রবাহ মাত্রা বের করতে বলে, পাক সংখ্যা বের করতে বলছে, ক্ষমতার শর্ত, দেখো ক্ষমতা না, ক্ষমতার শর্ত রিলেটেড একটা প্রশ্ন দিয়েছে, যদি এটা ক্ষমতার সাথে মিলে যায়। ট্রান্সফরমারের প্রকৃতি, যে ইনফরমেশন দিয়ে দিচ্ছে, পাক সংখ্যা বের করতে বলছে বা আই এর মান বের করতে বলছে, ওইভাবে করে তোমাকে বলতে হবে যে আচ্ছা এটা শর্ত অনুযায়ী এটি কি স্টেপ আপ ট্রান্সফরমার নাকি স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে। মুখ্য গৌণ কুণ্ডলীর রোধের অনুপাত, এটা একটা টপিক। এখন আমরা দেখি প্রথম প্রশ্নটা, একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা এত দেয়। আমি আগে ইকুয়েশনটা একটুখানি লিখে রাখি। I equals to 5 sin 100 পাই টি, 100 পাই টি। ঠিক আছে। আচ্ছা, আর কিছু ডাটা দেয়া আছে। এর গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত ক্ষমতা, গৌণ কুণ্ডলী বলা আছে। ঠিক আছে। পি সেকেন্ডারি 150, গৌণ কুণ্ডলীর রোধ আর সেকেন্ডারি 20। একক এখন না লিখতেছি। মুখ্য কুণ্ডলীতে কার্যকর প্রবাহ মাত্রা কত, তো এটাকে আমরা জেনারেল সূত্রের সাথে যদি কম্পেয়ার করি, I equals to I নট সাইন ওমেগা টি, তাহলে মেলে এই দুইটা মেলে। তাহলে এখানে কি লেখা যায়, I নট এর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, I নট এর ভ্যালু হচ্ছে 5। এখন আমরা কি জানি, কার্যকর প্রবাহ মাত্রা মানে IRMS, IRMS, এটা সূত্রটা কি হবে, I নট বাই √2। I নট এর ভ্যালু কত, 5 বাই √2। ঠিক আছে, 5 বাই √2 ক্যালকুলেট করো। 3 পয়েন্ট না, ক্যালকুলেটর দেখি কত আসে। 3.54 অ্যাম্পিয়ার, 3.54 অ্যাম্পিয়ার। শেষ। ঠিক আছে, দেখো বুঝছো কিনা। এটা হচ্ছে গ। আর আমরা ঘরতে যাবো। দেখছো এই চ্যাপ্টারের প্রশ্নগুলো কত ইজি, কত ছোট হয়। ওকে, তাহলে আমরা কার্যকর প্রবাহ মাত্রা বের করে ফেলছি মুখ্য কুণ্ডলীতে। জিজ্ঞেস করছে গাণিতিক বিশ্লেষণের সাহায্যে উদ্দীপকের ট্রান্সফরমারের প্রকৃতি নির্ধারণ করো, যেটা নিয়ে কথা বলতেছিলাম যে এটা কি স্টেপ আপ ট্রান্সফরমার নাকি স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন যেসব ডাটা দেওয়া আছে ওগুলো দিয়ে আমরা শর্তটা মিলানোর চেষ্টা করবো যে স্টেপ আপের শর্ত মিলছে নাকি স্টেপ ডাউনের শর্ত মিলছে। ঠিক আছে, সেই অনুযায়ী আমরা একটু আলোচনা করবো। এটুক তো কমপ্লিট, এটুকু আমরা মুছি তাহলে। আচ্ছা, গহতে যেটা পেয়েছিলাম সেটা আমি লিখে রাখি, 3.54 অ্যাম্পিয়ার, মনে থাকবে আর কি। আচ্ছা, ক্ষমতা মানে কি জানি আমরা, P ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর বা আই স্কোয়ার ইন্টু আর। ক্লিয়ার। তাহলে এটা তো প্রথমটা গেল, প্রথমটা না, মানে আই আর এম এস 1, বা আমি এটাকে আই লিখতেই পারি। আমি এখন আই প্রাইম বের করি। তা আই প্রাইম ইকুয়ালস টু কি হবে, এখান থেকে √ওভার পি বাই আর না, এই যে এখান থেকে লেখা যায় না এরকম, এখান থেকে লিখছি, আইটাকে এক সাইডে নিয়ে আসছি, এটা হচ্ছে আই প্রাইম। পি এর ভ্যালুটা কত, 150, আর এর ভ্যালুটা কত, 20। ক্যালকুলেট করো তাহলে কত দাঁড়ায়, $2.74 অ্যাম্পিয়ার, 2.74 অ্যাম্পিয়ার। আচ্ছা, বেশি কোনটা খেয়াল করে দেখো, এটা ইজ গ্রেটার দ্যান আই প্রাইম না, হয়েছে। একটা হচ্ছে 3.54 অ্যাম্পিয়ার আর একটা হচ্ছে
2.74 অ্যাম্পিয়ার। তার মানে কি বলতে পারতেছি যে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহের যে ভ্যালুটা সেটা কি গৌণ কুণ্ডলীর থেকে বেশি। তাহলে বলতে পারতেছি, আবার বলি, এখানে মানে যেভাবে লিখবো ওভাবে বলি, অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের মান গৌণ কুণ্ডলী অপেক্ষা বেশি। ঠিক আছে, এই যে এটা কিন্তু মুখ্য ছিল। এখন বলতে পারো ভাই এটা মুখ্য আর এটা গৌণ কিভাবে? এটা দেখো ডাটা কার্ড দেওয়া ছিল লাস্টে, গৌণ, এটা কিন্তু গৌণ ডাটা দেওয়া ছিল। সেটা দিয়ে আমি এখানে কারেন্টের ভ্যালু বের করছি। মানে গৌণ কুণ্ডলীতে কারেন্ট কম পাওয়া যাচ্ছে আর মুখ্যতে কারেন্ট বেশি পাওয়া যাচ্ছে। আর তাহলে এটাতে আমার কি ডিসিশন আসতে পারি যে এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। এটা কি? স্টেপ আপ ট্রান্সফরমার। উল্টা হলে কিন্তু স্টেপ ডাউন হইতো। ঠিক আছে, উল্টা হলে কি হতো? স্টেপ ডাউন। দেখো বুঝতে পারছো কি লাইন বলবা স্টেপ আপের ক্ষেত্রে? যে মুখকুণ্ডলীর যে কারেন্টটা সেটা কি গৌণকুণ্ডলীর কারেন্টের থেকে অনেক কি অনেক বেশি। মুখ্যটা কিন্তু গৌণের থেকে বেশি, গৌণতে কিন্তু কম। উল্টা বললো না আবার, কিন্তু গৌণতে কিন্তু কম, মুখ্যতে কিন্তু বেশি। আচ্ছা, তাহলে এটাও ডান, ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে নেক্সটে আসি, দেখি। আচ্ছা, এখানে প্রশ্ন লেখাই আছে যে স্টেপ আপ ট্রান্সফরমার, একটা স্টেপ আপ ট্রান্সফরমারে 220 ভোল্ট সরবরাহ করে 2200 ভোল্ট পাওয়া যায়। এই যে শর্তেও বোঝা যাচ্ছে, নাম তো দিয়ে দিছে। ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 500 এবং রোধ দেয়া আছে 0.5 রোধ ওম। জিজ্ঞেস করছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বের করো। আগে এটা আমরা কমপ্লিট করি, তারপর আমরা ঘতে যাই। তাহলে আমরা কি জানি যে ক্যালকুলেটর নিয়ে বলবো, এটা কিন্তু ইজি ম্যাথ। হ্যাঁ, ইপি বাই ইএস ইকুয়ালস টু এনপি বাই এনএস ইকুয়ালস টু, মনে আছে, আইএস বাই আইপি। মনে পড়ে? গুড। কিন্তু এখন এইটা লাগতেছে না, এখন হচ্ছে এইটুক দিয়েই হয়ে যাবে। গ এর জন্য পাক সংখ্যা বের করতে বলছে, ডাটা বসাও। এন এস ইকুয়ালস টু কি হবে? ইএস বাই ইপি না? ইন্টু এনপি। ঠিক আছে, তাহলে কত আসে? 2200 ইন্টু মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা 500 বাই 220। ক্যালকুলেটরে ক্যালকুলেট করো কত আসে। কত আসছে? 5000 আসছে। 5000। তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 5000। এটাও কিন্তু একটা স্টেপ আপ ট্রান্সফরমারের শর্ত, যে পাক সংখ্যা গৌণ কুণ্ডলীতে অনেক বেশি। ঠিক আছে, ওকে। নেক্সট আসি, উদ্দীপক অনুসারে কুণ্ডলীদ্বয়ের রোধের অনুপাত নির্ণয় করা যাবে কিনা বিশ্লেষণ পূর্বক মতামত দাও। ম্যাথে 3 মার্কস, 1 মার্ক হচ্ছে তোমার ব্যাখ্যার জন্য। আমরা হচ্ছে ম্যাথে যাই। এটুক তো কমপ্লিট, এটুকু আমরা মুছি। আসো, আচ্ছা, উদ্দীপক অনুসারে কুণ্ডলীদ্বয়ের রোধের অনুপাত নির্ণয় করা যাবে কিনা। ক্যালকুলেটর নিয়ে বসো, এটা কিন্তু তোমাদের এখানে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা কি জানি, উইনো বা আমরা জানি লিখবো স্টেপ আপ, তাহলে ইপি ইন্টু আইপি ইকুয়ালস টু ইএস ইন্টু আইএস। কিছুই করে নেই, জাস্ট একটুখানি সিম্পলিফাই করে লিখছি। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, যে
ইপিটা আমরা সেম রাখলাম। ইপিটা আমরা সেম রেখে কি করব, আইপিটাকে ভাগ করি, কারণ আমরা কি জানি আই ইকুয়ালস টু ভি বাই আর, মানে কি ই বাই আর, তাই না? তাহলে আইপি কে কি লেখা যায়, ইপি বাই আর পি, ইপি বাই আর পি ইকুয়ালস টু, সেম ভাবে বোঝার চেষ্টা করো, ইএস কে ঠিক রাখলাম, আইএস কে কি লেখা যায়, ইএস বাই আর এস, ইএস বাই আর এস, কারণ আমরা জানি আই ইকুয়ালস টু ভি বাই আর, আই ইকুয়ালস টু ভি বাই আর। ঠিক আছে, তাহলে এখন এই পাশে কি লেখা যায়, উপরে ইপি স্কোয়ার বাই আর পি ইকুয়ালস টু ইএস স্কোয়ার বাই অফ স্কোয়ার নাই আর এস। ক্লিয়ার? এইটুকুর দরকার নেই, এটুকু আমরা মুছে দিব পরে। সাইড চেঞ্জ করি, আর কে এক পাশে আনি, আর এস বাই আর পি ইকুয়ালস টু ইএস বাই ইপি এর হোল স্কোয়ার। এটুকু মুছি। বের করা যাবে বলে তো মনে হচ্ছে, তাই না? তাহলে আর এস বাই আর পি লিখি, এখন ডাটা লিখি, ইএস, ইএস বাই ইপি না, ইএস এর ভ্যালু কত ছিল, তাহলে 2200 বাই হোল স্কয়ার, অনুপাত বের হবে মনে হয়, ভাগ করলে কি আসে 10, 10 এর স্কয়ার 100, মানে 100। তাহলে কি লেখা যায়, আর এস ইস টু আর পি 100 ইস টু 1। তাহলে অনুপাত কি হবে, 100 ইস টু 1। ক্লিয়ার? প্রথমে মনে হচ্ছিল কিন্তু বেশ কঠিন ম্যাথ, অ্যাকচুয়ালি কিন্তু ওরকম কঠিন না, দেখছো? এটা কিন্তু অতটা কঠিন ম্যাথ ছিল না। তোমার কি বুঝতেছো? একটুখানি কমেন্ট করো, ইউটিউবে যারা আছে তারা একটুখানি বেশি খেয়াল করো। বোঝা ট্রাই করো তোমরা একটু। হ্যাঁ, অনেকে দেখতেছো, ওয়েট। ডান, এটা আমার হচ্ছে নেক্সটে আসি, এটা মুছলাম, বা নেক্সটে ম্যাথে যাই আমরা। দেখো কি লেখা, একটা একটা ট্রান্সফরমারের প্রাইমারি কুণ্ডলীতে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ লেখচিত্র দেখানো হলো। ট্রান্সফরমারটির গৌণ কুণ্ডলীতে 140 ওয়াট ক্ষমতা পেতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। হ্যাঁ, আগে যেসব ডাটা দেয়া আছে সেগুলো লিখি। আই নট ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার, পিএস ইকুয়ালস টু 140 ওয়াট। আর কোন ডাটা দেয়া আছে? আর এস 17.5, আর এস এর ভ্যালু দেয়া হচ্ছে 17.5। আই নট তো লিখছি, তাহলে এখান থেকে আইপি বের করা যায়। আইপি ইকুয়ালস টু কি লেখা যায়, আই নট বাই রুট 2 বা 2 বাই রুট 2 ইকুয়ালস টু কি লেখা যায়, রুট 2। আইপি এর ভ্যালু হচ্ছে শুধু রুট 2, ঠিক আছে, বা 1.414। এটা হচ্ছে আইপি এর ভ্যালু। আচ্ছা, আইপি বের করলাম, ঠিক আছে। এখন আর কি আছে, কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন আমি যা যা ডাটা বের করলাম, এখন আরো একটা ডাটা কিন্তু বের করতে হবে আমাদেরকে। দেখো, আইপি বের করলাম,
1.416 ঠিক আছে। এখন আমরা পাওয়ারে আসবো। পিএস কিন্তু দেয়া ছিল 140 ওয়াট, তাহলে আমরা লিখবো হচ্ছে পিএস ইকুয়ালস টু আই স্কোয়ার আর, মানে এস ইন্টু এস। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি বের করব? আইএস, কারণ আইপি বের করে ফেলছি, এখন আমরা আইএস বের করব। তাহলে আইএস ইকুয়ালস টু কি হবে? রুট ওভার পিএস বাই আরএস ইকুয়ালস টু, ডাটাগুলো বসাই, পিএস এর ভ্যালু কত? 140, আরএস এর ভ্যালু কত? 17.5, 17.5। ঠিক আছে, ক্যালকুলেটরে বসাও, কত আসে? $2.828, ঠিক আছে, 2.828 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এটা আমরা আইএসটা পেয়ে গেলাম। এটুকু পর্যন্ত বুঝছি, আমরা একটু এই পাশটা মুছি। আইএস পেয়ে গেলাম। এখন আমরা কি জানি? এনপি বাই এনএস ইকুয়ালস টু আইএস বাই আইপি। এনপি বাই এনএস ইকুয়ালস টু আইএস বাই আইপি। এখন আইএস এর ভ্যালু মাত্র পেলাম না, কত পেলাম? 2.828। আইপি এর ভ্যালু কত? √2 বা 1.414। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি দাঁড়ায়? ইকুয়ালস টু 2। এটা ইকুয়ালস টু আসে হচ্ছে 2। তাহলে আমি বলতে পারি, যদি ট্রান্সফরমারটার গৌণকুণ্ডলীতে 140 ওয়াটের ক্ষমতা আমরা পেতে চাই, তাহলে এদের পাক সংখ্যার যে অনুপাতটা, পাক সংখ্যা বলতে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা আর গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাতটা 2:1 আকারে সেট করতে হবে, বা এই আকারে আমাদের ব্যবস্থা নিতে হবে। 2:1 আকারে আমাদের ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আমার সাথে সাথে করতে বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে ঠিকভাবে। বুঝছো? ক্যালকুলেটর করে দেখবা, লাগলে তোমার ক্যালকুলেটর করে দেখবা যে কোথাও কোনো অসুবিধা আছে কিনা। ঠিক আছে, বা কোথাও কোনো ক্যালকুলেশনে ভুল হলে আমাকে একটুখানি টেক্সট লিখে দিবা। নেক্সট আমরা আসি টপিক 3, দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ। এটা আবার এইটার যে 3টা পার্টে ভাগ করছে, আমরা প্রথম 2টা শেষ করলাম, থার্ডে আসলাম। থার্ডে কি লিখছে? যে দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ থেকে কি আসে? গড় তড়িৎ প্রবাহ, বর্গমূলীয় গড় মান, আকৃতি গুণাঙ্ক, তড়িতের শীর্ষ মান ও সময়। আরএমএস কিন্তু আমরা আগেও করে আসছি, এখানে বেসিক্যালি প্রশ্নগুলো আরএমএস রিলেটেড আরো বেশি ফোকাসড হবে। এর আগেরগুলো তো করলামই, এখানে আরো বেশি আরএমএস রিলেটেড বেশি ফোকাস করব। ঠিক আছে, আচ্ছা ম্যাথে আমরা আসি। দেখো কি লেখা, দুইটি দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ যথাক্রমে I1 এত, I2 এত। প্রথম সমীকরণে তড়িতের গড় মান বের করো, মানে আই অ্যাভারেজ বের করতে বলছে। ক্লিয়ার? তাহলে আমার প্রথম সমীকরণটা আগে লিখি এখানে। I1 ইকুয়ালস টু 50 sin 628 পাই টি। ঠিক আছে, 628 পাই টি। এখন এখান থেকে আমি বলতে পারি না যে 50টা কার মান? আই নটের মান। এখন আমাকে তো আই নট জানতে চাই না, আমাকে জানতে চাইছে কি? তড়িতের গড় মান, মানে আই এভারেজ জানতে চাইছে। আই এভারেজ, তো আই এভারেজের সূত্রটা কি? 0.637 ইন্টু আই নট, এটা হচ্ছে আই এভারেজের সূত্র। ব্যাস, হয়ে গেল। এখন এখানে আমরা ডাটা বসায় দিই, 0.637 ইন্টু আই নটের ভ্যালু কত? 50। ক্যালকুলেট করো কত আসে। কই গেল? আচ্ছা, $31.85 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 31.85 অ্যাম্পিয়ার। দেখো বুঝছো কিনা, তারপর আমরা নেক্সটে যাব।
বুঝছি আমরা? প্রত্যেকটা ম্যাথে কিন্তু আমাদের ঝালাই হয়ে যাচ্ছে, প্রত্যেকটা টপিকে কিন্তু আমাদের কভার আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেইন কথা হচ্ছে ঘুরে ফিরে একই সূত্র আসতেছে, এগুলার বিভিন্ন প্যাটার্ন আমরা দেখতেছি যে বোর্ডে একটা সূত্রকে বিভিন্ন ভাবে ভাগ করে দেয়। লেখা কি, আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়, উদ্দীপকের আলোকে যাচাই করো। ঠিক আছে, আকৃতি গুণাঙ্ক এটা একটুখানি অন্য টাইপের ম্যাথ, খেয়াল করে দেখো। আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়, উদ্দীপকের আলোকে যাচাই করো, এটা একটু মুছি আমরা। আচ্ছা, ইকুয়েশন আমাকে দেয়া ছিল, এখন ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি, এটা কি? আচ্ছা, ইকুয়েশনটাকে আমি আগে লিখি, একটা সাইড দিয়ে ম্যাথটা করি। হ্যাঁ, ভাগে ভাগে করলে ইজি হবে। I1 50 sin 6 to 8 pi t, তাহলে এখান থেকে কি লেখা যায়, 2 pi f, এটা কি ওমেগা টি না? তাহলে 2 pi f ইকুয়ালস টু কি, 6 to 8 pi। তাহলে এখান থেকে f বের করা যায়, তাহলে f ইকুয়ালস টু 6 to 8 pi বাই 2 pi। তাহলে f এর মান কত আসে, ক্যালকুলেট করি আমরা। এটা ইজি, 314 হার্টজ। ক্লিয়ার? আচ্ছা, এখন আকৃতি গুণাঙ্ক কি অ্যাকচুয়ালি কি আমরা কি জানি? আকৃতি গুণাঙ্ক বের করতে হলে আমরা কেন এফ এর মানটা বের করলাম, কারণ আকৃতি গুণাঙ্ক হচ্ছে আই আর এম এস আর আই এভারেজের ভাগফল, এটাকেই বলা হয় হচ্ছে আকৃতি গুণাঙ্ক। আকৃতি গুণাঙ্ক। তাহলে আকৃতি গুণাঙ্ক বের করতে হলে আমাকে কি করতে হবে, আই আর এম এস বের করতে হবে আর আই এভারেজ বের করতে হবে। এই জন্য হচ্ছে আমি আগে ডাটাগুলো সব ছোটখাটো ডাটাগুলো বের করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আই আর এম এসটা বের করি। আই আর এম এস ইকুয়ালস টু কি হবে, আই নটের ভ্যালু কত ছিল, 50, তাহলে 50/√2 কত আসে, আচ্ছা 35.36 অ্যাম্পিয়ার। প্রথমটা কিন্তু পেলাম। এখন আবার কি বের করতে হবে, আই অ্যাভারেজ। আই অ্যাভারেজ কিন্তু গ থেকে পেয়ে আসছিলাম, মনে আছে কত, 31.85 না, 31.85 পেয়েছিলাম না, সেম টু সেম। তাহলে আকৃতি গুণাঙ্কের ক্ষেত্রে বসায় দিই, আই আর এম এস এর ভ্যালু কত, 35.36 ডিভাইডেড বাই এভারেজ কত, 31.85 ইকুয়ালস টু কি হবে, আকৃতি গুণাঙ্ক। ক্যালকুলেট করো কত আসে, 1.11। ঠিক আছে, আকৃতি গুণাঙ্ক আসছে 1.11, এটা কিন্তু আমার একটাতে আসছে। এখন আমরা ঠিক সেম টু সেম ভাবে দ্বিতীয় ইকুয়েশনের ক্ষেত্রে দেখব যে ওখানে একটা ভিন্ন কম্পাঙ্ক দেয়া আছে, ভিন্ন একটা কম্পাঙ্ক বের হবে। ওইখান থেকে আমি যখন আকৃতি গুণাঙ্ক বের করব না, তখন দেখব যে আকৃতি গুণাঙ্ক আসলেই চেঞ্জ হয়েছে নাকি সেমই আছে, তারপর আমি আমার একটা ডিসিশন দিতে পারবো। ঠিক আছে, আমরা বুঝছি? ওকে, একটু ক্লিয়ার? সেকেন্ড ইকুয়েশনের জন্য আমরা লিখি I2 50 sin 400 পাই টি বা 2 পাই এফ ইকুয়ালস টু 400 পাই, 400 পাই। তাহলে এফ ইকুয়ালস টু 400 পাই বাই 2 পাই, মানে কি 200। এফ এর ভ্যালু কত পাচ্ছি, 200। ঠিক আছে, এফ পেলাম। এখন আমি আবার আগের মতো আই এভারেজ এখানে কত পাবো, আই এভারেজ ইকুয়ালস টু 0.637 ইন্টু কি বলছিলাম মনে আছে,
আই নট, আই নট এখানে কত 50, 50 কত পাইছিলাম 31.85, সেমই তো আসলো। ঠিক আছে, এইটুক হচ্ছে সেকেন্ডের জন্য আই এভারেজ পেলাম। এখন আইআরএমএস বের করব। আইআরএমএস সেকেন্ড ইকুয়েশনের জন্য কত হবে, I/√2 বা 50/√2 কত আসে তাহলে 35.36 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানেই বুঝতে পারতেছি যে প্রথমটার ক্ষেত্রে আইআরএমএস যা ছিল, দ্বিতীয় ইকুয়েশনের ক্ষেত্রে আচ্ছা পড়ে গেল, দ্বিতীয় ইকুয়েশনের ক্ষেত্রেও আইআরএমএস সেম আর আই এভারেজও কিন্তু সেম। তাহলে বলা যাচ্ছে এখানেও আকৃতি গুণাঙ্ক সেম হবে, আকৃতি গুণাঙ্ক সেম হবে। তাও লিখে দিব 35.36 বাই 31.85, 1.11, সরি এখানে তো অ্যাম্পিয়ার হবে না, ঠিক আছে, এটা কোনো একক হবে না, কারণ উপরেও অ্যাম্পিয়ার একক নিচেও অ্যাম্পিয়ার একক, অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার কাটাকাটি চলে গেছে। তাহলে আমরা কি বলতে পারি যে উভয় ক্ষেত্রে আকৃতি গুণাঙ্ক সমান, কম্পাঙ্ক ভিন্ন হলেও, তার মানে আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপরে মোটেও নির্ভরশীল না। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। ওকে, এটা একটু দেখো, আমরা নেক্সট ম্যাথে আসবো। দেখো কারো কোথাও বুঝতে অসুবিধা হলে একটুখানি বলো। ক্লিয়ার সবাই? ওকে, নেক্সট আসি। কি লেখা, উদ্দীপকের আলোকে দিক পরিবর্তী প্রবাহের বর্গমূলীয় গড় মান বের কর। আবার সেই গড় মান, ঠিক আছে, আমরা একটু দেখি। প্রথম যে ইকুয়েশনটা দেয়া আছে খেয়াল করে দেখো, এই যে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে কি বলতে পারি, এখানে আমরা লিখি আই নট এর ভ্যালু 40 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আইআরএমএস বের করে ফেলি, কি হবে 0.0, দূর ওই তো √2 1/√2 কে লিখতেছি 0.707 ইন্টু 40 ইকুয়ালস টু কত আসে, 28.28 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 28.28 অ্যাম্পিয়ার। এটা কি জানতে চাইছে, উদ্দীপকের আলোকে দিক পরিবর্তী প্রবাহের বর্গমূলীয় গড় মান বের করো, বর্গমূলীয় গড় মান বের করো। তাহলে আমাদের আইআরএমএস এর ভ্যালু পাচ্ছে হচ্ছে 28.28। ঠিক আছে, প্রথমটা আমাদের ডান, ছোট ম্যাথ। পরেরটা হচ্ছে উদ্দীপকে যখন টি ইকুয়ালস টু এত, তখন দিক পরিবর্তী প্রবাহের মান এর শীর্ষ মানের সমান হবে কিনা। আচ্ছা বোঝার ট্রাই করো, শীর্ষ মানটা কত এখানে, শীর্ষ মান এখানে কত বলছে, টি এর মান যখন এত হবে তখন এটা কি শীর্ষ মানকে মানে ওইটা সমান হবে কিনা। তাহলে ওই সময় আই কি হবে, আই ইকুয়ালস টু 40 সাইন ওমেগা টি, না টি এর জায়গায় এখন কি লিখবো, এইটা 3t/4, 40 সাইন ওমেগা মানে কি 2π/t ইন্টু 3t/4, টি আর টি কাটা, ঠিক আছে, টি আর টি কাটা, এই 2 আর এটাও কাটা, তার নিচ থেকে 2, তাহলে কি দাঁড়ায় এখানে 3π/2 থাকে, সাইন 3π/2। ক্লিয়ার, সাইন 3π/2 থাকে। এখন সাইন 3π/2 এর মান কত মনে আছে,
3π/2 কোন ঘরে দেখো 1 2 3, তাহলে কি মাইনাস হবে না? মাইনাস হবে তো, তাহলে এখানে হবে হচ্ছে 40 × -1 মানে কি -40, -40 মানে কি মাইনাস ইকুয়ালস টু কি -I0। তাহলে শীর্ষ মানের সমান হবে কিন্তু কি হবে, দিকটা বিপরীতমুখী হবে। এভাবে করে লিখতে হবে, জাস্ট এখানে অ্যান্সার রাখলেই হবে না যে শীর্ষ মানের সমান, এভাবে রাখলে কিন্তু হবে না। আমি আবারও বলতেছি, এভাবে রাখলে ভুল হবে। বলতে হবে যে শীর্ষ মানের সমান আসছে কিন্তু এর যে প্রবাহের যে দিকটা সেটা কিন্তু হচ্ছে বিপরীত দিকে, ঠিক আছে, কারণ মাইনাস আছে একটা। এখন আমরা হচ্ছে এমসিকিউ গুলো সলভ করব। মোটামুটি যেসব প্রশ্ন আমাদের বোর্ডে চলে আসছে সেগুলো আমরা দেখছি। এখন হচ্ছে আমরা এমসিকিউ গুলো একটু সলভ করি। কোনটির কার্যনীতি আবেশ ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত? ঠিক আছে, আচ্ছা মনে রাখতে হবে জেনারেটর আর ট্রান্সফরমার দুইটাই কিন্তু আবেশ ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত, মানে জেনারেটর আর ট্রান্সফরমার দুইটাই। এখন বলতে পারো ভাই বোর্ডে কিরকম দুইটা আসে, আসার কথা না, এরকম নর্মালি আসে না, বাট এখানে দুইটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। ট্রান্সফরমার আর জেনারেটর এই দুইটাই কিন্তু আবেশ ক্রিয়ার উপর, এই দুইটার কার্যনীতি আবেশ ক্রিয়ার উপর কিন্তু প্রতিষ্ঠিত, ঠিক আছে। নেক্সট আসি, আবেশহীন কুণ্ডলী তৈরি হয়, সবসময় মাথায় রাখবা দুই ভাঁজ করেই কিন্তু আবেশহীন কুণ্ডলী তৈরি হয়। কিছু কিছু বেসিক জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে যেমন দুইটা ভাঁজ করে আমাদের আবেশহীন কুণ্ডলীটা সেটা হচ্ছে গিয়ে তৈরি হয়। ওকে, আমরা নেক্সটে আসি। তোমাদের করতে দিব, টাইম যাবে কিন্তু, কিছু কিছু অ্যান্সারের জন্য তোমাদের জন্য অপেক্ষা করব। হ্যাঁ, আচ্ছা কি লেখা আছে, কোন কুণ্ডলীর নিকট একটি দণ্ডচুম্বককে গতিশীল করলে এতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, ওই প্রক্রিয়ায় কোন শক্তি রূপান্তরিত হয়? ঠিক আছে, কোন শক্তি হবে? যান্ত্রিক শক্তি। মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে শুধুমাত্র যান্ত্রিক শক্তি কিন্তু রূপান্তরিত হয়, ঠিক আছে। কারণ আমরা কি জানি যে কোন কুণ্ডলীর নিকটে যদি কোনো একটা দণ্ডচুম্বককে গতিশীল করা হয় তাহলে সেখানে যান্ত্রিক শক্তির কি হয়, রূপান্তর হয়, ঠিক আছে। ওকে, নেক্সট আসি, বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কে আবিষ্কার করে? কে? ফ্যারাডে, ওহম, ওয়েস্টেড, লরেঞ্জ। ওয়েস্টেড, ঠিক আছে। বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করে হচ্ছে কি ওয়েস্টেড। কারণ আচ্ছা অনেকে ভুলে আবার ফ্যারাডে লিখে ফেলে, ফ্যারাডে কিন্তু তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করছে, ঠিক আছে। ফ্যারাডে আবিষ্কার করছে কি তড়িৎ চুম্বকীয় আবেশ, আবেশটা ফ্যারাডে আবিষ্কার করছে, আর চৌম্বক ক্রিয়া আবিষ্কার করে হচ্ছে ওয়েস্টেড। হ্যাঁ, তো এইসব ব্যাপারগুলো একটুখানি খেয়াল রাখবা। নেক্সটে আসি, দেখো একটি বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহিত হতে পারে কোষযুক্ত করার কারণে, গতিশীল চুম্বকের কারণে, গতিশীল তড়িৎবাহী কুণ্ডলীর কারণে। চারোটাই কিন্তু হয়, কোষযুক্ত করলেও হয়, গতিশীল চুম্বকের জন্য হয়, যদি কুণ্ডলীটাকেও যদি নাড়াচাড়া করে তাহলেই কিন্তু হয়। তাহলে এটার আনসার হচ্ছে কি ঘ, মানে প্রত্যেকটাই কারেক্ট। তোমার একটুখানি কমেন্টে লিখো যে বুঝতেছো কিনা। এক প্যাকের একটি কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট যে পরিমাণ চুম্বক ফ্লাক্স 1 সেকেন্ডে সুষমভাবে হ্রাস পেয়ে শূন্যে নেমে আসলে ওই কুণ্ডলীতে, এখানে হবে, হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে, কুণ্ডলীতে 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, সেই পরিমাণ ফ্লাক্সকে কি বলে? আচ্ছা বোঝার চেষ্টা করো এখানে কি বলছে, টাচ করে ই করো না। আমরা কি জানি, গাড়িটা বোঝা যাচ্ছে না, দেখি দেখো E = n d∅/dt। এখন d∅ এর ভ্যালুটা কিন্তু দেখো, এখন যদি আমি d∅টাকে পাশে আনি তাহলে কি দাঁড়ায় একটু বুঝো। d∅ যদি তাহলে E, বুঝছো, সাইড চেঞ্জ করছি, জাস্ট সাইড চেঞ্জ করছি। তাহলে এখানে কি লেখা যায়, এটাকে 1 ভোল্ট ইন্টু টাইম 1 সেকেন্ড, এন এর মান হচ্ছে 1, পাক সংখ্যা 1 পাক বলা আছে, দেখছো
তাহলে 1v ইন্টু 1 সেকেন্ড মানে কি দাঁড়ায় 1 ওয়েবার, 1 WB ওয়েবার। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার? নেক্সটে যাব। নেক্সটে আসি আমরা। তোমাদেরকে আমি কিছু করতে দিব, তোমাদের একটু টাইম দিব, তোমরা একটুখানি অ্যানালাইসিস করবা, বলবা এটা কি হবে। দেখো এখানে কি লেখা, একটি তড়িৎ বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যায় কোন সূত্রের সাহায্যে। বারবার বলতেছি কোনটা কোন সূত্র, ওটা একটুখানি খেয়াল রাখবা। ফ্যারাডে প্রথম, ফ্যারাডে দ্বিতীয়, অ্যাম্পিয়ার আর হচ্ছে লেঞ্জ। আচ্ছা, এটা অলওয়েজ মাথায় রাখবা যে লেঞ্জের সূত্রের সাহায্যে কিন্তু আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যায়, এটা কিন্তু লেঞ্জ। ঠিক আছে, তোমরা প্রত্যেকটাই মাথায় রাখবা। তোমরা যখন এই চ্যাপ্টারটা করবা, তোমরা যখন চ্যাপ্টারটা নোট করবা, স্পেশালি ক আর খ এর জন্য, প্রথম সূত্র ফ্যারাডের, দ্বিতীয় সূত্র ফ্যারাডের, অ্যাম্পিয়ারের সূত্র, লেঞ্জের সূত্র, কোনটা কি সূত্র বা ওটার যে মেইন থিমটা ওটা একটুখানি খাতায় নোট করে রাখবে, যেন পরীক্ষার আগের দিন তো আর পুরো বইটা তো রিভিশন দেওয়া সম্ভব হবে না একদিনে, তাই না? তো তুমি তোমার এই হাইলাইটেড পয়েন্টগুলো যেন পরে খুব ইজিলি দেখে ফেলতে পারো, সেটার দিকে ফোকাস রাখার জন্য এগুলো কিন্তু লিখে রাখবা। এটা ঢাকা বোর্ড 19-এ আসছিল। ওকে, নেক্সটে আসি। দেখো এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 19-এ। কি লেখা, একটা ট্রান্সফরমারের মুখকুণ্ডলীর পাক সংখ্যা 50, ভোল্টেজ 200, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা 100, ভোল্টেজ কত? এটা কিন্তু তোমাদের আমি সৃজনশীলে করাইছি, এটা একটু তোমরা করবা। আমি একটু তোমাদের কমেন্টস দেখবো যে তোমরা আসলে পারতেছো কিনা, এটা তোমরা করবা। ES বাই ইপি ইকুয়ালস টু NS বাই NP করে ফেলো, সূত্র দিয়ে দিলাম। এখন বলো অ্যান্সার কি হবে? অনেক মানুষ আছে এখানে, অ্যান্সার বলো কি হবে? তাহলে ES ইকুয়ালস টু কি লেখা যায়? NS বাই NP ইন্টু EP। ডাটা বসাও, তো করে দিলে হয়েই গেল, তো ইজি। NS এর ভ্যালু দেয়া, NP এর ভ্যালু দেয়া, EP এর ভ্যালু দেয়া, তাহলে 100 ইন্টু বুঝছো? দেখো 400 ভোল্ট। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সটে আমরা আসি। আবারও তোমাদের জন্য করো, তোমরা একটু প্র্যাকটিস করো। আমি তো অনেকগুলো করালাম, তোমরা এবার একটুখানি অ্যান্সার দিয়ে ট্রাই করো। কি লেখা আছে, 50 পাকের একটি তার, কি লিখছে, 50 পাকের একটি তার কুণ্ডলীকে দুটি চৌম্বক মেরুর মাঝের এক স্থান থেকে অন্য স্থানে 2 সেকেন্ডে নেওয়া হলো। প্রথম স্থানে ফ্লাক্স এত, দ্বিতীয় স্থানে ফ্লাক্স এত, মানে ফ্লাক্সের একটা ডিফারেন্স কিন্তু আছে এখানে। হ্যাঁ, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল কত? এগুলো কিন্তু আমরা গতে করে আসছি। আমরা জানি কি, E ইকুয়ালস টু N d∅/dt, 50 ইন্টু উপরে কি পার্থক্য হবে, এটা পার্থক্য কত? 2 ইন্টু 10⁻⁻5। টি এর মান কত? 2। শেষ। কত দাঁড়ায়? এটা কাটা, তাহলে কি হয়? ফিফটি ইন্টু 10⁻⁻5। তো এখানে এটাকে কি লেখা যায়? 1/2000 ভোল্ট। ঠিক আছে, ক হচ্ছে এটা অ্যান্সার।
ক্লিয়ার? নেক্সট আসি, 1 ওয়েবার ইকুয়ালস টু কত? এটা কিন্তু মুখস্থ মান একদম। 1 ওয়েবার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল। 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল, ঠিক আছে? খ হচ্ছে এটার অ্যান্সার, 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল। তোমাদের ক্যালকুলেশন একটু ফাস্ট হতে হবে, আমি কিন্তু তোমাদেরকে করতে দিব, ঠিক আছে? বি কেয়ারফুল, তোমরা একটু ফাস্ট করবা। নেক্সট আমরা আসি, ম্যাথ আসবে সামনে। আচ্ছা, স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কি? এটা কিন্তু করে আসলাম, হেনরি। একক হচ্ছে কি? হেনরি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কি? কিসে গেল আমাদের? হেনরি গেল। এখন এটার অ্যান্সার তোমরা দাও, একদম মুখস্থ মান। ক্লিয়ার? নেক্সট আমরা দেখি কি লেখা। একটি কুণ্ডলিতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এত সেকেন্ডে শূন্যে নামিয়ে আনায় 15 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হলো। স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? দেখছো, E ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি। স্বকীয় আবেশ গুণাঙ্ক এল এর ভ্যালু জানতে চাইছে, তাহলে ডিটি ইন্টু ই ইকুয়ালস টু এল ইন্টু ডিআই, বা এল ইকুয়ালস টু কি? ডিটি ইন্টু ই, ই বাই ডিআই। ডিটি কত দেয়া? 0.2 সেকেন্ড। ই কত দেয়া? 15। ডিআই কত দেয়া? 2। ক্যালকুলেট করো, ক্যালকুলেটর নেই, ক্যালকুলেট করো, কুইক কুইক। কত আসে? 1.5 হেনরি। বুঝতেছো কিনা একটুখানি কমেন্ট বক্সে জানাই দাও। ক্লিয়ার? সূত্র বলা যাবে না, খেয়াল করে দেখো। স্বকীয় আবেশ গুণাঙ্ক যেরকম এল, পারস্পরিক আবেশ গুণাঙ্ক সেরকম এম। একটা হচ্ছে এল ডিআই বাই ডিটি, একটা হচ্ছে এম ডিআই বাই ডিটি। এখন খেয়াল করে দেখো যে আমরা যখন এমসিকিউ গুলো সলভ করতেছি বা সিকিউ গুলো করে আসছিলাম, এগুলো কিন্তু কয়েক ধরনের করে আসলাম। এখন আবার এমসিকিউতে এগুলো কিন্তু আবার ঝালাই হচ্ছে। ব্যাপারটা কি, সূত্র এতবার লেখানো হচ্ছে, এরপরে যদি তোমার মনে রাখতে না পারো তাহলে কিন্তু ম্যাথ পারবা না। ম্যাথ কিন্তু কঠিন তোমার কাছে তখনই যখন তুমি সূত্র পারবা না। তো সূত্র যদি মাথায় রাখতে পারো তাহলে ম্যাথ করা কিন্তু কোনো ব্যাপার না। আর ক্যালকুলেটারে একটু ফাস্ট অ্যাকশন নিতে হবে, ক্যালকুলেটারের ক্ষেত্রে ঢিলা হইলে হবে না। আর আমাদের পরীক্ষা হলে এত মাঝে মধ্যে একটু বেশি ভয় পেয়ে যায় যে এরকম 2+2=4, এটা আমাদের মাঝে মধ্যে ভয় ঠেলে ক্যালকুলেট করা লাগে। এত কনফিডেন্স লেস হওয়া যাবে না, হ্যাঁ, কনফিডেন্টলি থাকতে হবে পরীক্ষা হলে, ঠিক আছে? ওকে, নেক্সটে দেখি আমরা। তোমাদের জন্য এই ম্যাথ, তোমার একটু বলো তো কি হবে এটার অ্যান্সার। 1 মিনিট টাইম, কুইক। স্বকীয় আবেশ গুণাঙ্কের কিন্তু ম্যাথ করাইছি, তোমাদের জন্য 1 মিনিট টাইম, কুইক করো। কোন কুণ্ডলিতে 0.5 হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন করলে 2 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? ঠিক আছে, এল বের করো। সূত্র তো বসা মানে লিখেই দিলাম, এখন মান বসাও। মান বসে অ্যান্সার বলো, কুইক। 4 আসার কথা, অ্যান্সার দেখো 4। ডাটা বসাও, অ্যান্সার হচ্ছে 4 হেনরি। 4 হেনরি আসবে, ঠিক আছে? ওকে, নেক্সট আসি। একটা স্বকীয় আবেশ গুণাঙ্ক 10 হেনরি, এতে এত সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার হতে 7 অ্যাম্পিয়ারে
পরিবর্তিত হয়। এতে আবিষ্ট তড়িৎচালক বলটা কত? হ্যাঁ, আবার আগের মতো আমার সূত্রটা আগে লিখি, E ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি। তাহলে বুঝতেই পারতেছো যে এইটা কত টাইপের বা কতবার আসছে এটা। হ্যাঁ, এখন আবিষ্ট তড়িৎচালক বল কত, মানে কি বের করতে বলছে। তাহলে ডাটাগুলো বসাই। 10 ডিআই কত, 10 থেকে 7, 10 থেকে 7 হয়ে গেছে। আর ডিআই মানেটা কি, এর পার্থক্য না, 10 থেকে 7 হয়ে গেছে, এর মানে হচ্ছে এটার পার্থক্য। তাহলে কি করবো আমরা, 10 - 7 দিয়ে দিব, বা এখানে তুমি সরাসরি 3 লিখতে পারো। আর ডিটি কত, এত সেকেন্ড। ক্যালকুলেটরে ক্যালকুলেট করে বলো অ্যান্সার কি আছে। ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, দেখো 500 আসার কথা, 500 ভোল্ট। ঠিক আছে, 500 ভোল্ট। পারস্পরিক আবেশ নিচের কোন যন্ত্রে ব্যবহৃত হয়? খেয়াল করে বোঝার চেষ্টা করো। পারস্পরিক আবেশ নর্মালি কোন যন্ত্রে ব্যবহৃত হয়? আমার সবসময় মাথায় রাখবা যে আবেশটা কিন্তু হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, আবেশটা কিসে ব্যবহৃত হয়? পারস্পরিকটা ট্রান্সফরমারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এগুলো কিন্তু বেসিক নলেজ, এগুলো ভুল করা যাবে না। ঠিক আছে, নেক্সট আসি। স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটি সত্য? এখন এই ধরনের ম্যাথে কিন্তু আমাদের, সরি, এই ধরনের থিওরিতে কিন্তু আমাদের অনেক বেশি ভুল হয়, মনে আছে? খেয়াল করে দেখো, স্টেপ আপ, স্টেপ আপে আমি সূত্রটা আগে লিখি, ইপি বাই ইএস, এনপি বাই এনএস, আইএস বাই আইপি। তাহলে ইএস যদি বড় হয় তাহলে এনএসটাও বড় হবে, বাট এই যে এখানে উল্টা হয়ে গেছে, তার মানে এটা ভুল। আর আইপিটা কি হবে, বড় হওয়া লাগবে, আইপিটা কি বড়। তাহলে অ্যান্সার হচ্ছে 2 আর 3। ঠিক আছে, কারণ এখানে দেখো পি 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 মানে এইভাবে গেছে, মানে ই পি যদি বড় হয়, ই যদি এস বড় হয় তাহলে এনএসটাও বড় হওয়া লাগতো, যেহেতু এটা হয় নাই তার মানে এটা ভুল, মানে অ্যান্সার হচ্ছে 2 আর 3। ঠিক আছে, নেক্সট আসি। এইটা কিন্তু মাত্র করে আসছিলাম, স্বকীয় আবেশ গুণাঙ্কের একক। এটা তোমরা একটুখানি রেসপন্স করে, এটা কি হবে? এটা কিন্তু মাত্র করে আসা হয়েছিল। মনে আছে? হিন্দি তো আমার ম্যাথে বাবা লিখতেছিলামই, আর এবার এই যে কিছুক্ষণ আগে করলাম, কোথায় করছিলাম, এখানে, এই যে দেখছো, এটা সেমই। 1 আর 2 হবে, 1 আর 2। তোমাদের জন্য একটা ম্যাথ, এই ধরনের ম্যাথ প্রচুর করলাম না, এখন তোমরা আমাকে কমেন্টেটের অ্যান্সার বলো, কুইক। অনেক মানুষ আছে এখানে, কমেন্টেটের অ্যান্সার বলো, কি হবে? রেসপন্স করতে হবে, পুরো একটু রেসপন্স করো। এইমাত্র লিখছিলাম সূত্র, এনপি জানতে চাইছে না, এনপি বাই এনএস, আইএস বাই আইপি। ডাটা বসাও, এনএস এর ভ্যালু কত, এমপি তো জানি না, আইএস কত 50, আইপি কত। দেখো এখানে মিলিঅ্যাম্পিয়ার আছে, এখানেও মিলিঅ্যাম্পিয়ার আছে, তাই দুইটা চেঞ্জ করার আমার দরকার নেই। একটা যদি অন্যরকম থাকতো তাহলে আমি চেঞ্জ করতাম, দুইটা একই রকম, তাই চেঞ্জ করার দরকার নেই। এনএসটা কত, এনএস দেয়া নাই 50, আইএস ও আছে দুইটা 50, কি লিখলাম এত, ঠিক আছে 25, 1200, তা 1250 আসার কথা অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 1250। 25 25 ইন্টু 50 1250। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 1250। ক্লিয়ার?
নেক্সট একটা করে দিলাম, এখন বলো এটার অ্যান্সার তোমরা বলো, কুইক করো, এটার অ্যান্সার কি হবে? ইএস এর মান কত? একই তো কথা, আবার সেই সূত্র। এর আগেরটা ডাটা দিয়ে করতে পারো, কারণ এই দুটো তো একসাথে আসছে, ঠিক আছে? আমরা কি জানি? ইএস বাই ইপি, আইপি বাই আইএস। বারবার বলতেছি, ভুল করবা না। ইএস ইকুয়ালস টু আইপি এর ভ্যালু কত? 2। আইএস এর ভ্যালু কত? 50। ইপি এর ভ্যালু কত? 240। ক্যালকুলেটরে বসাও, ম্যাথ হয়ে গেছে। বসাও ক্যালকুলেটরে, দেখো আসা হচ্ছে 9.6 ভোল্ট। দেখছো, ঘুরে ফিরে কিন্তু আমাদের একই টাইপের ম্যাথই বারবার আসতেছে, প্রত্যেকটা বোর্ডে একই টাইপের ম্যাথই আসতেছে। তো এখন এইটাই কিন্তু তোমাদের লাস্ট রিভিশন হয়ে যাচ্ছে। এই রিভিশনের পরে কিন্তু আমাদের মনে হয় না তোমাদের আর দরকার আছে ফুললি আবার খুব ডেপথে যে পড়ানোর, কারণ এখানেই আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। একবার তো রিটেনে, একবার এমসিকিউতে, দুইটা জায়গায় আমাদের কিন্তু বেসিক ক্লিয়ার হচ্ছে। নেক্সট আমরা দেখি, একটি দিক পরিবর্তী প্রবাহের পরিবর্তী প্রবাহমাত্রা কম্পাঙ্ক 25 হার্টজ, ঠিক আছে? শীর্ষ মানে পৌঁছাতে এর কত সময় লাগবে? আমরা কিন্তু টপিক 3 সৃজনশীলে করে আসছিলাম, সেখান থেকে কিছু মনে পড়ে? মাথা রাখবা যে পর্যায়কালের 1/4 অংশ, 1/4 টাইম লাগে, ঠিক আছে? পর্যায়কালের 1/4 সময়ে সেটা কি হয়? 0 হতে শীর্ষ মানে পৌঁছায়। 1/4 সময়ে 0 থেকে একদম শীর্ষ মানে পৌঁছায়। হ্যাঁ, তাহলে আমরা কি জানি? এফ ইকুয়ালস টু কি? 1/t না? এফ ইকুয়ালস টু 1/t, তাহলে কি দাঁড়ায়? 1 বুঝছো তো? 1/4 কিন্তু, তাহলে কি আসবে? 1/4 ইন্টু 25 মানে 1/100, 0.01 সেকেন্ড। এটা অলওয়েজ মাথায় রাখবা যে দিক পরিবর্তী যে প্রবাহটা, এর পর্যায়কালের t/4 সময় 0 হতে শীর্ষ মানে পৌঁছায়। কত সময়? t ইন্টু 1/4 বা টোটাল t/4 সময় পর্যায়কালে মানে শীর্ষ মানে পৌঁছায়। ডান? আচ্ছা, ঠিক আছে। নেক্সট দেখি কি লেখা। আবার একটা ইকুয়েশন দেয়া, একটি দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের সমীকরণ I = এত হলে প্রবাহের কম্পাঙ্ক কত? ঠিক আছে, এটা কিন্তু ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ, তোমাদের নিজেদের এটা করা উচিত, পারা উচিত। আমরা জেনারেল ইকুয়েশনটা কি জানি? I = I0 sin ω t। এটার সাথে এটা কম্পেয়ার করো, তাহলে কি দাঁড়ায়? ω t = 314t, বা ω = 314, বা 2πf = 314, বা f = 314/2π। ক্যালকুলেটরে বসো, কত আসে? বসাইছো? কত আসছে? হার্টজ আসছে, ঠিক আছে? 50 হার্টজ। বোর্ড ভালো করে দেখো, তোমরা যারা লাইভে আসো তোমরা চেষ্টা করো একটুখানি রেসপন্স করার, কারণ এই চ্যাপ্টারগুলো তো নিয়ে আবার আসা হবে না। তো লাইভেই একটুখানি তোমরা রেসপন্স করো, যতই ভাবতেছো এটা পরে দেখে নিব বা রেকর্ডিং থাকবে, বা পরে বাসা টিচার কাছে জেনে নিব, নিজের মতো করে দেখবো। এই পরেটা কিন্তু আর হবে না, অন্য পড়ার চাপে এটা কিন্তু চলে যাবে। আমি বারবার বলতেছি, এখানে একটু রেসপন্স করার ট্রাই করো। আরো একটা ইকুয়েশন দেয়া আছে, তড়িৎচালক শক্তির কার্যকর মান কত? এটা হুবহু সৃজনশীল আমরা করে আসছি। তোমাদেরকে 1 মিনিট টাইম দিলাম, তোমরা একটু এটা রেসপন্স করো। ভাইয়া পুরো রেসপন্স করতে হবে, কাইন্ডলি একটু রেসপন্স করো। E = এত সাইন, আচ্ছা 5 sin 50πt। আমরা E এর বেসিক ইকুয়েশনটা কি জানি?
ঠিক আছে, তাহলে ই নটের ভ্যালু কত 5। বেসিক ইকুয়েশন মানে একবার লিখে দিচ্ছি sin ওমেগা টি, তাহলে ওমেগা কত 50 পাই। কার্যকর মান বের করতে বলছে, খেয়াল করছো প্রশ্নটা, বের করতে বলছে কার্যকর মান, তার মানে কি ই আর এম এস বের করতে বলছে। আমরা কি জানি ই আর এম এস ইকুয়ালস টু ফাইভ বাই রুট টু, ডিরেক্টলি দিয়ে আছে 5 বাই রুট টু। ঠিক আছে, কোন দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির শীর্ষ মান 20 ভোল্ট, এর বর্গমূলীয় গড় মান কত। সেম টু সেম, এর কিন্তু আবারও সেম হয়ে গেছে, আবারও সেম জিনিসটা আমরা লিখি যে শীর্ষ মান না, এটা কি শীর্ষ মান না, ক্যালকুলেট করো 20 বাই রুট টু, ক্যালকুলেট করো, ক্যালকুলেটর তো লাগেও না, এটাকে কি লেখা যায় 10 রুট টু না, তাহলে তো এটা হবে 14.14। আবারও কিন্তু সেম প্যাটার্ন একটা দেখতে পাচ্ছি আমরা, প্রবাহের সমীকরণ দেয়া আছে, মূল বর্গমূলীয় গড় মান কত, ঠিক আছে 70.71 অ্যাম্পিয়ার। এখন কিভাবে হবে সেটা কিন্তু তোমাদের পারা উচিত, এই ধরনের কিন্তু ম্যাথ করে আসলাম আমরা এতক্ষণ, এটা কিন্তু অবশ্যই তোমাদের পারা উচিত। আমি 1 মিনিট টাইম দিয়েছিলাম, তোমাদের হওয়া উচিত ছিল এটা। তো আমি একটু দেখা দিই, ইকুয়েশন দিয়ে বোঝাই যাচ্ছে কি, এটা হচ্ছে আই নটের মান, আই নট ইকুয়ালস টু কত 100, এটা কার মান আই নটের মান, এটা হচ্ছে 100। ঠিক আছে, তো এখান থেকে আই আর এম এস বের করতে পারবো না, সেম সেম নিয়ম, ইজি নিয়ম, আই আর এম এস ইউজ ক্যালকুলেটর। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, নেক্সটে আসি আমরা, এটা একটু ইন্টারেস্টিং, সিলেট 19 আসছে, দিক পরিবর্তী প্রবাহের কার্যকর মান ও গড় মানের সঠিক সম্পর্ক কোনটি। আচ্ছা, গড় মানের একটা সূত্র আছে, সূত্র মনে আছে, গড় মান আই বার ইকুয়ালস টু 2 বাই পাই ইন্টু আই নট, এটা হচ্ছে গিয়ে গড় মান। আর বর্গমূলীয় গড় মানটা কি, ওটা তো আমরা সবাই জানি, বলছে এদের সঠিক সম্পর্ক কোনটা। এখন আমরা কি করব, এই দুইটা ইকুয়েশনকে একটু ভাগ দেই, তাহলে কি দাঁড়ায়, প্রথমটা ভাগ দ্বিতীয়টা দেই, আই বার বাই কি থাকে 2 বাই পাই, আই আর এম এস টা কি হবে √2, উপরে হয়ে যাবে আই নট। আমি কিন্তু ভুলও করতে পারি, আমি আবারও বলতেছি আমি ভুলও করতে পারি, তোমরা দেখাবা ঠিক আছে কি না ভুল আছে, বলো ভুল আছে না, এক্স্যাক্টলি ভুল আছে, আমি একটা উপরে হবে একটা নিচে হবে, আমি কিন্তু আই নট দুইটাকে উপরে দিয়ে দিছি, একটা কিন্তু কাটাকাটি যাওয়ার কথা, যারা বোঝে না আবার দেখো, দুইটা ইকুয়েশন আগে নরমালি বসাও, এখানে আমি বসাই 2 আই নট বাই পাই, এটা তো বড় ভাগ, তাহলে একটু ইজি হবে আই নট বাই √2, আই নট বাই √2। এখন দেখো এটার উপরে আই নট, এটার উপরে আই নট, এটা কিন্তু কাটাকাটি চলে যায়, দেখছো আই নট কিন্তু কাটাকাটি চলে যায়, দুইটার কিন্তু উপরে আই নট, তাহলে কি থাকে 2 √2 বাই পাই। অপশনে কি আই আর এম এস বের করতে বলছে না, তাহলে এখন উল্টায় দেই, আই আর এম এস বাই আই বার ইকুয়ালস টু পাই বাই 2 √2, তাহলে আই আর এম এস ইকুয়ালস টু পাই বাই 2 √2 ইন্টু আই,
π/2√2 ইন্টু আই। দেখো মিলছে না? আই বার, অপশনে মনে হয় আইটা আসে নাই, অপশনে আই আছে, ঠিক আছে? অপশনে একটা আই হবে, প্রত্যেকটার সাথে মানে আই গুণ হবে, কারণ এটা তো কোথাও কাটাকাটি যায় নাই, তাই না? তাহলে আই এমএস কিন্তু এটা প্রত্যেকটার সাথে আই হবে, তাহলে রাইট অ্যান্সার হবে এটা, আই বার গুণ হবে। এছাড়া কিন্তু মিলবে না, কারণ আই বার তো কোথাও কাটাকাটি যায় নাই, তাই না? ওটা তো সরাসরি আসেই প্রশ্নে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? নেক্সটে আসি। এটা তো একদম মুখস্থ ভ্যালু, আই ইকুয়ালস টু সাইন ওমেগা টি, প্রবাবিলিটির শীর্ষ মান কত? 1 অ্যাম্পিয়ার। এটা একদম মানে একদম মুখস্থ ভ্যালু। ঠিক আছে, ওকে, এরপরে আসি। বাসাবাড়িতে এসি সরবরাহ লাইনে 220 ভোল্ট হলেও এর কার্যকর মান কত? এখানে একটু কন্ট্রাডিক্টরি। এখন আমাদের মাথায় রাখতে হবে যে এসি সরবরাহ লাইনে 220 ভোল্টের অর্থ হচ্ছে কার্যকর মান কিন্তু 220 ভোল্টই, কিন্তু শীর্ষ মান 311 ভোল্ট। এটা মাথায় রাখবো, অনেকে ভুল করে ফেলে এই দুইটার মাঝখানে। বলছে কার্যকর মান কত, এটা কিন্তু যা দেয়া আছে তাই, বাট যদি জিজ্ঞেস করতো শীর্ষ মান কত, তাহলে কিন্তু 311 ভোল্টই হইতো। কার্যকর মান 220 ভোল্ট আর শীর্ষ মান হচ্ছে 311 ভোল্ট। আবার এটার অ্যান্সার 311 ভোল্ট কিন্তু না, আমি জাস্ট বুঝাচ্ছি যে এটা কিন্তু যদি জিজ্ঞেস করতো শীর্ষ মান, ঠিক আছে? আর এটা হচ্ছে কি অ্যান্সার, কার্যকর মান। বুঝছি আমরা? ওকে, নেক্সটে দেখি। আবার একটা ইজি ম্যাথ দিল, একটা ইকুয়েশন দেয়া, ঠিক আছে? ইকুয়ালস টু 5 sin 50 পাই টি তড়িৎচালক শক্তির কার্যকর মান কত? আমি বারবার বলছি বেসিক ম্যাথ, ইজি। ই আর এম এস ইকুয়ালস টু ই নট বাই রুট টু। ই নটের ভ্যালু কত? 5/√2। এটা তো আসছিল মনে হয় না? এটা তো একবার করছিলাম, এটা তো কপি আসছে আবার, কুমিল্লা বোর্ড 17-তে আসছে। ঠিক আছে, নেক্সটে দেখি কি লেখা আছে। এটা বেশ কয়েকটা বোর্ডে আসছে, দেখা যাক। পর্যাবৃত্ত তড়িৎচালক বলের একটি পূর্ণচক্রের গড় মান কত হয়? ঠিক আছে, একটা পূর্ণচক্রের গড় মান কত হয় বোঝার ট্রাই করো। মাথায় রাখবা যে সব সময় একটা পূর্ণচক্র যখন বলে দিচ্ছে পূর্ণচক্র, এটার গড় মান অলওয়েজ কিন্তু 0 হয়, কারণ ঘুরে ফিরে সেই সেম জায়গাতে চলে আসে। এই জন্য এটা যে অ্যাভারেজ যে ভ্যালুটা হয় সেটা কিন্তু অলওয়েজ আমাদের 0 হয়, কারণ এর অর্ধেক সময় থাকে হচ্ছে গিয়ে মানে পজিটিভ, অর্ধেক সময় থাকে হচ্ছে গিয়ে নেগেটিভ, তাহলে সমষ্টি কি হয়? 0 হয়। অর্ধেকটা সময় পূর্ণচক্রের অর্ধেক চক্র ধনাত্মক আর অর্ধেক চক্র হচ্ছে ঋণাত্মক, যার ফলে যোগফলটা কি হয়? 0 হয়। ঠিক আছে, তার অ্যান্সার হচ্ছে 0। নেক্সট আমরা আসি, মুখস্থ, এটা ভার্সিটিতেও আসছে 16-17 পরপর দুইবারে। কি লিখছে? একমুখী বিদ্যুৎ প্রবাহের ডিসি কম্পাঙ্ক কত? এটা কিন্তু মুখস্থ টাইপের, মনে আছে তোমাদের? 0 হবে, কারণ কি জানো? কারণ ডিসি প্রবাহ কখনো দিক পরিবর্তন করে না, এসি কিন্তু দিক পরিবর্তন করে, ডিসি কিন্তু কখনো দিক পরিবর্তন করে না, যার জন্য এটার কম্পাঙ্ক কিন্তু 0, কোনো নড়বে না। ঠিক আছে, কম্পাঙ্ক হচ্ছে কি 0 ডিসি। আচ্ছা, নেক্সট আসি, কি লেখা? 0.5 হার্টজ কম্পাঙ্কের এসি সিগন্যাল এর 0 থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগে? আমি কিন্তু তোমাদেরকে বোঝাইছিলাম যে দেখছো, এটা কিন্তু 0 থেকে শীর্ষভাগে পৌঁছাতে এত লাগে, মনে আছে? ডাটা বসাও, অ্যান্সার আসবে হচ্ছে 0.5 সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে, 0.5 সেকেন্ড। নেক্সট আমরা আসি, সাইন সদৃশ, এটা কিন্তু আমরা ম্যাথে করছিলাম যে সাইনের মতো করে আসছে। সাইন সদৃশ কোন তরঙ্গের শীর্ষমান ও গড় বর্গের বর্গমূলের অনুপাতটা কত? আচ্ছা, খেয়াল করে দেখো শীর্ষমানটা কত, অনুপাত দেখি, অনুপাত শীর্ষমান হচ্ছে আই নট, এটা কত? I0/√2। শেষ। এখন তুমি ক্যালকুলেট করো, দেখো I0 কি কাটাকাটি যায় না? কাটাকাটি তো যায়, তাই না? তাহলে কি থাকে? I0 এর নিচে তো 1 আছে, এটা কাটাকাটি যায়,
তাহলে কি থাকে 1/√2, মানে 1.41। 1/√2 না, উল্টায় গেলে কিন্তু √2 আসবে। 1/√2 থাকে কাটাকাটি করে সিম্পলিফাই করার আগে, আর এখন আসলে কত আমার 1.41। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা আসি। ও আচ্ছা, মোটামুটি এই পর্যন্তই। তাহলে আমরা কি দেখলাম যে আমাদের এই চ্যাপ্টারের জন্য এমসিকিউ আর সিকিউ মোটামুটি এই পর্যন্তই ছিল। আমরা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করব, আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে একটু রিমাইন্ডার ট্রেনিংটা আস্তে করে দেখে নিব। তোমাদের মোটামুটি সব টপিকই কভার হয়েছে, আমরা অনেক ধরনের এমসিকিউ সলভ করলাম, সিকিউ সলভ করলাম। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, অবশ্যই নোট করে রাখবা, নোটটা রেডি রাখার চেষ্টা করবা যেন পরীক্ষার আগের দিন আমাদের পুরো ডিটেলসে না পড়া লাগে, নোটটা পড়লে আমাদের যেন হয়ে যায়। আশা করি আজকের কাজটা ভালো লেগেছে তোমাদের। ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।